মস্কো শহর থেকে ৩ মাইল উত্তরে মস্কোবা নদীর একটি দ্বীপে উঁচু প্রাচীর ঘেরা বহুতল বিশিষ্ট বিশাল এক বাড়ি। বাড়ির প্রধান ফটকে ছোট্ট একটা সাইনবোর্ড। অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় মস্কোবা স্কুল অফ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আসলে এটা একটা বন্দি শিবির, একটু ভিন্ন প্রকৃতির। পার্টির যেই সমস্ত লোক যারা প্রতিভাবান, বয়সে কম কিন্তু আবেগতাড়িত হয়ে কিংবা প্ররোচনায় পড়ে পার্টি লাইন থেকে বাইরে গেছে, তাদেরকে কমিউনিস্ট সরকার এই বন্দি শিবিরে রাখে। একটা নির্দিষ্ট সময়ের জন্যই তাদেরকে রাখে। এই সময়ের মাপটা সকলের জন্য এক রকমের নয়, কারো ৫, কারো ১০ বছর ইত্যাদি। কেউ সংশোধনের বাইরে বিবেচিত হলে সে হারিয়ে যায় চিরতরে। অর্থাৎ যারা বন্দী হয়ে এখানে আসে তাদেরকে হয় কমিউনিস্ট ব্যবস্থার আনুগত্য, নয়তো মৃত্যু, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়। দ্বীপটির চারদিক ঘিরেই পানি। মস্কোবা নদীর ধার ঘেঁষে একটা সড়ক মস্কো নগরী থেকে বের হয়ে এই পানির ধার পর্যন্ত এসে শেষ হয়েছে। রাস্তাটা সাধারণের জন্য নয়, আসলে কমিউনিস্ট পার্টি এবং সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের জন্য যে অভিজাত এলাকা গড়ে তোলা হয়েছে নগরীর উত্তর অংশে, সেখান থেকেই রাস্তাটা বেরিয়ে এসেছে। সুতরাং সাধারণ নাগরিকদের এদিকে আসার কোনো সুযোগই নেই। বছরের অধিকাংশ সময়ই মস্কোবা নদীতে বরফ জমে থাকে। তখন নিরাপত্তা রক্ষীরা বিশেষ ধরনের গাড়িতেই দ্বীপের সাথে যোগাযোগ রক্ষা করে। অন্য সময় বোট ব্যবহার হয়। দ্বীপের সেই বাড়িটির প্রধান ফটকে ইস্পাতের বিশাল গেট। এ গেট দিয়ে বড় বড় গাড়ি অনায়াসে ঢুকে যায়। গেট পেরুলেই যে প্যাসেজ, তার দুপাশে অনেক ঘর। এগুলো পেরুলে আরেকটা ফটক। এই ফটক পার হলে একটা প্রাচীর ঘেরা প্যাসেজ হয়ে বাড়ির অভ্যন্তরে বিশাল কারখানা কমপ্লেক্সে গিয়ে পৌঁছা যায়। কারখানা কমপ্লেক্সটি একতলা। অনেক হলরুম এবং শত শত কক্ষ আছে এখানে। বন্দীরা সারাদিন এখানে কাজ করে, বিচিত্র সব কাজ। বন্দীদের অপরাধ ও শ্রেণী হিসেবেই তাদের কাজ নির্ধারিত হয়। এই কারখানা কমপ্লেক্সের উত্তর পাশের অংশে পুরুষদের বাস এবং দক্ষিণ অংশে মেয়েদের। কারখানা কমপ্লেক্সের দর্শন বিভাগের একটি ছোট্ট ঘর। ঘরে ৩টি টেবিল। ২টি টেবিলে ২জন মেয়ে বসে, মাঝের টেবিলে আয়শা আলিয়েভা। লোহার ছোট্ট চেয়ারে বসে কাজ করছে সে। টেবিলে মার্কস ও লেনিনের কয়েকটা বড় বড় ভলিউম। আয়শা আলিয়েভার দায়িত্ব হলো তাদের ওয়ার্কসের উপর একটা ক্রনোলজিক্যাল কমেন্ট্রি তৈরি করা। প্রতিদিনের জন্য পাতা সংখ্যা বরাদ্দ আছে। কম হলে শাস্তি, শাস্তির মধ্যে সর্বনিম্ন হলো খাবার বন্ধ হওয়া, শীতের কম্বল না পাওয়া, কাজের টেবিলে বসার চেয়ার না মেলা ইত্যাদি। লিখছিল আয়শা আলিয়েভা। ৭ দিন পর পর এসে দায়িত্বশীল অফিসার কাজ নিয়ে যায়। কাজের তদারকি করে আজকে সেই ৭ম দিন। কিন্তু ৭ দিনে যে কাজ হওয়া উচিত সে কাজ হয়নি আয়শা আলিয়েভার। লিখতে লিখতে আয়শা আলিয়েভা একটু থামল, কি যেন ভাবতে চেষ্টা করল। তারপর কলমটা ছুঁড়ে ফেলে দিল আয়শা আলিয়েভা। কি লিখবে সে? লেখা তার আসে না। যে মতবাদ তার কাছে পচা, দুর্গন্ধযুক্ত, তার উপর রং চড়াবে সে কেমন করে? আলিয়েভার বাম পাশের টেবিলে বসেছিল এক মধ্যবয়সী মহিলা, ডক্টর নাতালোভা। মস্কোর লোবুম্বা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপিকা তিনি। ১৭ বছর অধ্যাপনা করার পর সে এখন বলছে মানুষ যেমন সত্য, তার ধর্মবিশ্বাস তেমনি সত্য। ছাত্রদের সে বলছে এ ধর্মবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করার চিন্তা অবাস্তব। আমরা এটা ১০০ বছরের চেষ্টাতেও পারিনি। আমরা মানুষকে বেথেলহাম যেতে দিচ্ছি না বটে, কিন্তু লেনিনের মাজারকেই তারা বেথেলহাম বানিয়ে নিয়েছে। এই বিশ্বাসই নাতালোভার অপরাধ। এই অপরাধেই তাকে আসতে হয়েছে এই বন্দি শিবিরে। ডারউইন এবং মার্কসীয় দর্শনের অনুসরণে মানুষের অলীক বিশ্বাসের ক্রমবিবর্তনের উপর গবেষণা করার দায়িত্ব দেয়া হয়েছে নাতালোভার ওপর। আলিয়েভার কলম গড়িয়ে পড়ার শব্দে ফিরে তাকালো নাতালোভা।
আলিয়েভার মুখের দিকে তাকিয়ে একটু ভাবল সে। তারপর উঠে দাঁড়িয়ে মেঝে থেকে কলম তুলে নিয়ে আলিয়েভার দিকে বাড়িয়ে বলল, নাও, পাগলামি করো না। পাগলামি নয়, আমি আর পারছি না খালাম্মা। না, পারতে হবে, বাঁচতে হবে তোকে। না, এমন করে বাঁচতে চাই না, মন আমার মরে যাচ্ছে। এই জুলুমে আয়শা আলিয়েভার চোখে পানি টলমল করে উঠল। নাতালোভার একটা মেয়ে আছে আয়শা আলিয়েভার বয়সের। আয়শার মধ্য দিয়ে নাতালোভা যেন তার মেয়ের চোখের পানি দেখতে পেল। মাতৃমন উথলে উঠল তার। নাতালোভা আয়শা আলিয়েভার মাথায় হাত বুলিয়ে সস্নেহে বলল, তুই ভুল বলছিস আলিয়েভা। কোনো বিশ্বাসীর মন কখনো মরে না, কেউ মারতে পারে না। অত্যাচার, জুলুম বিশ্বাসের আগুনকে প্রজ্বলিতই করে বেশি। থামল নাতালোভা। তারপর কলমটা আয়শা আলিয়েভার হাতে গুজে দিয়ে বলল, মন বিশ্বাসের শক্তিতে বাঁচে, কিন্তু দেহকে বাঁচাবার জন্য খাদ্য প্রয়োজন। তুই দেহের উপর অনেক জুলুম করেছিস, আর নয়। একটু থেমে নাতালোভা বলল, তোর ডান পাশের তানিয়া মেয়েটা কয়েকদিন আসছে না, কোথায় গেল বলতে পারিস? আয়শা আলিয়েভা মুখ তুলে নাতালোভার দিকে তাকিয়ে বলল, না খালাম্মা। যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না, তানিয়া এখন সেই জগতে। ল্যাটভিয়ার ওই মেয়েটা তোর মতোই জেদি ছিল। নাতালোভার স্বরটা ভারী, চোখের কোণ তার ভিজে উঠেছে। আয়শা আলিয়েভা উঠে দাঁড়ালো। নাতালোভার একটা হাত ধরে সে বলল, তুমি ভেবো না খালাম্মা, তানিয়া বেঁচেছে। হঠাৎ নাতালোভা গম্ভীর হল। আয়শা আলিয়েভার চোখে চোখ রেখে বলল, সবাই এভাবে পালিয়ে বাঁচতে চাইলে দেশকে বাঁচাবে কে? আয়শা আলিয়েভা বিস্মিত হল। বিস্ময় ভরা চোখে নাতালোভার দিকে তাকিয়ে রইল। একই রূপ তার খালাম্মার। তারপর ধীর কণ্ঠে বলল, দেশকে বাঁচাবার এত বড় চিন্তা তুমি করো খালাম্মা? কেন, আমি দেশের মানুষ নই? জাতির একজন সদস্য নই? কিন্তু তানিয়া, আমরা আমাদের দুর্বল হাতে কি পারতাম, আর কি পারবো খালাম্মা? কোনো হাতই দুর্বল নয়। লেনিনের কাছে বিশ্বাসের শক্তি ছিল না বলে ষড়যন্ত্র, শঠতা ও জোচ্চুরির মাধ্যমে জনগণকে তার হাত করতে হয়েছিল। কিন্তু আমাদের বিশ্বাসের শক্তি আছে বলে আমাদের তার প্রয়োজন হবে না। রাশিয়ার ধর্মবিশ্বাস বঞ্চিত বুভুক্ষ জনগণকে বিশ্বাসের শক্তি সংগঠিত করবে। বিস্ময় বিস্ফোরিত চোখে আয়শা আলিয়েভা তাকিয়েছিল নাতালোভার দিকে। নাতালোভা একটু থামল। তারপর কণ্ঠটা আরেকটু নামিয়ে নিচে ফিসফিস করে বলল, আমি জানি তোদের মধ্য এশিয়া জেগেছে। এই জাগরণ ক্ষীয়মান কমিউনিস্ট শক্তি আর রোধ করতে পারবে না। তোদের জাগরণ ধর্মভীরু রুশদেরও জাগাবে। তাদের অন্তরে দগদগে আগুন, অনুকূল বাতাস পেলেই তা জ্বলে উঠে কমিউনিস্টদের ঘুণে ধরা প্রাসাদ পুড়িয়ে ছাড়বে। একটু হাসল নাতালোভা, তারপর বলল, লেনিনের বিপ্লবে সুযোগ সন্ধানী বুদ্ধিজীবীরা শ্রমিকদের ব্যবহার করেছিল, আর সামনের বিশ্বাস অর্থাৎ ধর্মশক্তির বিপ্লবে দরিদ্র, বঞ্চিত, শোষিত কৃষক শ্রমিকরা সামনে থাকবে, আর সুবিধাভোগী বুদ্ধিজীবীরা বাধ্য হয়েই তাদের পিছনে এসে কোরাস তুলবে। নাতালোভা ও আয়শা আলিয়েভা কেউই টের পায়নি রুম সুপারভাইজার গাব্রিয়েলা কখন এসে দাঁড়িয়েছে। ও, এইভাবে সময় চুরি করা হচ্ছে, যেন হুঙ্কার দিয়ে উঠল গাব্রিয়েলার পুরুষালী কণ্ঠ। গাব্রিয়েলার রুমে ঢুকে দুজনের টেবিল থেকে 2টি ডিউটি চার্টার তুলে নিল। তারপর আজকের নর্মাল ডিউটির সাথে আরও 1 ঘন্টা যুক্ত করে চার্ট ফেরত দিল। অর্থাৎ নাতালোভা ও আয়শা আলিয়েভাকে আজ ছুটির পরও 1 ঘন্টা করে বেশি কাজ করতে হবে। আর এই 1 ঘন্টা বেশি কাজ করার কারণে ঠিক সময়ে খেতে যেতে পারবে না। তার ফলে আজকের রাতে তাদের ভাগ্যে খাবার নাও জুটতে পারে। গাব্রিয়েলা আয়শা আলিয়েভার ডান পাশের টেবিল থেকে সব বই ও কাগজপত্র নিয়ে বেরিয়ে গেল। ফিরে এলো কয়েক মিনিট পরেই, হাতে লাল নতুন একটি ফাইল এবং একটি ডিউটি চার্ট। ওগুলো টেবিলে রেখে সে বেরিয়ে গেল। আয়শা আলিয়েভা নাতালোভার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নাতালোভা বলল, আরেকজন কেউ আসছে। অল্পক্ষণ পরেই ঘরে প্রবেশ করল স্টেশন ডিরেক্টর ভ্লাদিমির জোসেফ। তার পেছনে পেছনে একটি মেয়ে।
ঘাড় ফিরিয়ে চকিতে একটু তাকিয়ে নাতালোভা ও আয়শা আলিয়েভা মনোযোগ দিল টেবিলে। এখানকার আইনে অন্য কেউ অন্য কিছুর দিকে নজর দেওয়া একদম নিষিদ্ধ। পেছনের মেয়েটিকে দেখে ধক করে উঠল আয়শা আলিয়েভার বুক। যতটুকু দেখেছে তাতে মেয়েটিকে তাদের তুর্কিস্তানের মেয়ে বলে মনে হচ্ছে। স্টেশন ডিরেক্টর সবাইকে যেমন বলে সেই রুটিন নির্দেশনামা দিয়ে গেল মেয়েটিকে। সবশেষে বলল, সবাইকে যেমন বলেছে, তোমার মুক্তি নির্ভর করছে তোমার এই টেবিলের কাজের উপর। বেরিয়ে গেল স্টেশন ডিরেক্টর। ধীরে ধীরে মুখ তুলল আয়শা আলিয়েভা। তাকালো মেয়েটির দিকে। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে মেয়েটি। বাম পাশ থেকে নাতালোভা ফিসফিস করে আলিয়েভাকে বলল, তোর দেশি, কথা বল। আহা বেচারি, মেয়েটা এদিকে তাকাচ্ছেই না। অবশেষে আয়শা আলিয়েভা তাকে লক্ষ্য করে বলল, এই যে। মেয়েটা মুখ ঘোরালো। তার সাথে চোখাচোখি হলো আলিয়েভার। মেয়েটার চোখে পানি, কাঁদছে মেয়েটা। আমিও কেঁদেছি, আপনাকে কাঁদতে নিষেধ করব না, বলল আয়শা আলিয়েভা। মেয়েটা একবার মুখ তুলে পরিপূর্ণভাবে তাকালো আয়শা আলিয়েভার দিকে। মনে হলো একজন অবলম্বন খুঁজে পাওয়ার স্বস্তি তার দৃষ্টিতে। আয়শা আলিয়েভা নাতালোভাকে দেখিয়ে বলল, ইনি আমাদের খালাম্মা অধ্যাপিকা নাতালোভা। তারপর একটু থেমে বলল, তোমার নাম কি? রোকাইয়েভা। মুসলিম তুমি? আনন্দ ঝরে পড়ল আলিয়েভার কণ্ঠে। আপনি? জিজ্ঞেস করল রোকাইয়েভা। আমি আয়শা আলিয়েভা। কোন আয়শা আলিয়েভা? আপনার বাড়ি কোথায়? তাশখন্দ। আলিয়েভার কথা শুনে উঠে দাঁড়ালো রোকাইয়েভা। সামনে এসে দাঁড়ালো সে আলিয়েভার। বলল, আপনি উমর জামিলভকে চেনেন? চিনি, তিনি আমার স্যার, বস ছিলেন। এক ধরনের আবেগ বিহ্বলতায় অভিভূত হয়ে পড়েছে যেন রোকাইয়েভা। কিছুক্ষণ কথা বলতে পারল না। নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমি তার বোন। রোকাইয়েভার কথা শুনে চমকে উঠল আয়শা আলিয়েভা। উঠে দাঁড়ালো সে। বলল, তুমি এখানে? স্যার কোথায়? কোনো উত্তর দিতে পারল না রোকাইয়েভা। ফুপিয়ে কাঁদতে লাগলো। আয়শা আলিয়েভা কাছে টেনে নিল রোকাইয়েভাকে। সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না বোন। বলতে হবে না, বুঝেছি। বোনকে যখন বন্দি শিবিরে পাঠিয়েছে তখন সরকারের উচ্চ দায়িত্বশীল ভাই যে কোথায় তা আর বলতে হয় না। কিন্তু কি অপরাধ ছিল তার? তিনি নাকি বিদ্রোহীদের গোপনে সহায়তা করেছিলেন। আনন্দে আয়শা আলিয়েভার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমি জানতাম রোকাইয়েভা, স্যার আমাদের জাতিসত্তাকে অত্যন্ত ভালোবাসেন। একটু থেমে বলল, কেঁদো না বোন, তিনি আমার বস ছিলেন, আমি গর্ববোধ করছি। নাতালোভা দরজায় পাহারা দিচ্ছিল রুম সুপারভাইজারকে। শ্রম সময় আজ 1 ঘন্টা বেড়েছে, আর যাতে না বাড়ে। আয়শা আলিয়েভা থামলে রোকাইয়েভা কিছু বলতে যাচ্ছিল। হাত দিয়ে থামতে ইশারা করে নাতালোভা তাড়াতাড়ি এসে চেয়ারে বসল। সেই সাথে আলিয়েভা এবং রোকাইয়েভাও। প্রায় সাথে সাথেই রুম সুপারভাইজার এসে দরজায় দাঁড়ালো। মস্কোভা বন্দি শিবিরের 3য় তলার ডাইনিং রুম। বন্দি শিবিরের প্রত্যেক তলায় আলাদা আলাদা ডাইনিং রুম আছে। প্রত্যেক তলায় প্রায় 200 করে মেয়ে আছে। তাদের একসাথে একত্রিত হবার জায়গা এই ডাইনিং রুম। রাতের খাবারের জন্য ওদের 1 ঘন্টা সময় থাকে। খেতে সময় লাগে 15 মিনিট। অবশিষ্ট সময় তারা একত্রে গল্প করে কাটায়। কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়। খাবার নিয়ে যে যার মতো টেবিলে বসে খাবার খায় এবং গল্প করে। এই গল্পটা সকলের প্রিয়। 7টা থেকে 5টা এই 10 ঘন্টা খাটুনির পর এটা তাদের জন্য একটা মুক্তির বাতায়ন। শ্বাসরুদ্ধকর একটা গুমোট পরিবেশে এই সময়টুকুই তারা হেসে গল্প করে জীবনধারণের শক্তি সঞ্চয় করে। আয়শা আলিয়েভা সেদিন খাবার লাইনে দাঁড়িয়ে দেখল নাতালোভা, রোকাইয়েভা, আলুলিয়েভা ডান প্রান্তের একটা টেবিলে বসে গল্প করছে। আজ খেতে আসতে আলিয়েভার একটু দেরি হয়েছে। মন ভালো লাগছে না তার। আজ সারাদিনই তার বারবার হাসান তারিকের কথা মনে পড়েছে। কারখানার কাজ থেকে গিয়ে হাত মুখও ধোয়নি সে।
জানালা দিয়ে মস্কোভা নদীর দিকে তাকিয়েছিল সারাক্ষণ। হাসান তারিকের মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠে তাকে আকুল করে তুলেছে। সে রুকায়েভার কাছে শুনেছে হাসান তারিক জেল থেকে বেরোতে পেরেছে। কোথায় সে এখন? তার কি মনে আছে আয়শা আলিয়েভার কথা? আয়শা আলিয়েভা কিন্তু তার একটি কথাও ভোলেনি। হাসান তারিক ভাবে কি এমন করে আয়শা আলিয়েভার কথা? ওর হৃদয়টা তো এক দুর্ভেদ্য দুর্গ। ওখানে আমার মতো এক সামান্য কেউ প্রবেশের অধিকার পাবে? কিন্তু বিদায়ের সময় আয়শা আলিয়েভা ওর চোখে আলো দেখেছে, একটা আবেগের স্ফুরণ দেখেছে। ওইটুকুই আলিয়েভার সম্বল। আলিয়েভা ভাবে ওর শেষ কথাটা বলার আগে চোখ বুজেছিল কেন? একটা আবেগকে কি সে চাপা দিতে চায়নি? শেষ কথাটা বলার সময় ওর গলাটা ভারী হয়ে এসেছিল কেন? ওটা কি তার বিচ্ছেদ বেদনার কান্না নয়? ভালো লাগে ভাবতে এসব আলিয়েভার। সত্তা জুড়ে শিহরণ জাগে তার। হাসান তারিকের শেষ উপদেশ ভোলেনি আয়শা আলিয়েভা। যেখানেই থাকো, কাজ করতে হবে মধ্য এশিয়ার মুসলিম মুসলমানদের মুক্তির জন্য। মাঝখানে সে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু নাতালুভা তাকে আবার জাগিয়ে দিয়েছে। সে এখন বাঁচতে চায়। বাঁচতে চায় তার প্রিয় হাসান তারিকের জন্য। বাঁচতে চায় তার দেশচোরা মুসলিম স্বজনদের জন্য। লাইনের সামনে আরও 4 জন আছে, তারপরই খাবার পাবে আলিয়েভা। এই লাইনে দাঁড়ানোই তার কাছে বড় বিরক্তিকর। ক্ষুধার সময় এটাকে একটা বড় শাস্তি মনে হয় তার কাছে। আবার চোখ গেল নাতালুভার টেবিলে। আলুলিয়েভার সাথে আজও মারিয়া নেই কেন? ওদের গল্পে আলুলিয়েভাকে আজ তো আগের মতো প্রাণবন্ত দেখাচ্ছে না। লাইন থেকে সামনের শেষ মেয়েটি খাবার নিয়ে চলে গেল। তারপর আয়শা আলিয়েভা। আয়শা আলিয়েভা খাবার নিয়ে এসে বসলো নাতালুভাদের টেবিলে আলুলিয়েভার পাশেই। বসেই চিমটি কাটলো আলুলিয়েভাকে। বলল, মারিয়া কোথায়? জানো না আলুলিয়েভা তুমি? গম্ভীর কণ্ঠ আলুলিয়েভার। শঙ্কিত হলো আলিয়েভা। বলল, না তো। কি হয়েছে ওর? কথা বলল না আলুলিয়েভা। মুহূর্তকাল নীরবতা। নীরবতা ভাঙল নাতালুভা। বলল, রাক্ষসকে মানুষ ভেট দেবার সেই গল্প আলিয়েভা। এ মাসে 3 বার সেটা ঘটল, মারিয়া, নাদিয়া ও নারালোভাকে দিয়ে। শুনেই মুখটি ফ্যাকাশে হয়ে গেল আলিয়েভার। কোনো কথা জোগাল না তার মুখে। মস্কোর কমিউনিস্ট কর্তাদের চোখ মাঝে মাঝে মস্কো বা বন্দি শিবিরের উপর পড়ে। ওদের সরকারি প্রাসাদের বেশ্যালয় পোষা হয়, তারপরও মস্কো বা বন্দি শিবিরের প্রতিভাবান কুমারী সুন্দরীদের প্রতি ওদের নিদারুণ লোভ। এর মধ্যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মাধ্যমে বেয়ারা মেয়েদের বাগে আনার একটা লক্ষ্যও তাদের থাকে। আলিয়েভা, রোকাইয়েভা, আলুলিয়েভা সবাই নীরব। আবার কথা বলল নাতালোভাই। বলল, দেখা যাচ্ছে কেন্দ্রীয় মিটিং শিটিং উপলক্ষে কমিউনিস্ট পুঁজিপতিরা যখন রাজধানীতে জমায়েত হন, তখনই এই প্রবণতা বাড়ে, যেমনটা গত মাস থেকে বেড়েছে হঠাৎ। এই জুলুম ওদের কারো মনে কি কোনো দাগ কাটে না? বলল আলিয়েভা। আলিয়েভার কথা শুনে হাসল ডক্টর নাতালোভা। বলল, কমিউনিজম শেখানোর কেন্দ্রে লুবুম্বা বিশ্ববিদ্যালয়ে 17 বছর আমি ছাত্র পড়িয়েছি। আমি জানি ওদের মানসিকতা। কমিউনিস্ট নেতৃবৃন্দরা নিজেদের শুধু দেশের অর্থ সম্পদেরই অবিসংবাদিত মালিক মনে করে না, দেশের মানব সম্পদেরও মালিক। এই আচরণ তারা করে। যেহেতু তারা মালিক, তারা সেহেতু যাকে যেমন ইচ্ছা তারা ব্যবহার করতে পারে। ব্যাপারটা যখন তাদের অধিকারের, তখন এর মধ্যে তারা কোনো জুলুম দেখবে কেন? আলোচনা আজ জমল না। আলিয়েভা আর একটা কথাও বলেনি। নিষ্পাপ প্রাণোচ্ছল মারিয়া ও নাদিয়ার ভাগ্যের কথা শুনে মনটা একেবারে ভেঙে গিয়েছিল আলিয়েভার। খাওয়া দাওয়া শেষ করে সে উঠে দাঁড়ালো। তার সাথে রোকায়েভাও উঠল। উঠে দাঁড়ালো নাতালোভাও। সে আলিয়েভাকে কাছে টেনে বলল, আমি 8টায় তোমার রুমে যাব। মস্কোভা বন্দি শিবিরের নিয়ম অনুসারে 9টা পর্যন্ত ঘরের দরজা খোলা রাখা যায়। 2 জনের বেশি না হলে পাশের রুমে আলাপ করাও নিষিদ্ধ নয়। তবে রাত 9টার পর আর কোনো দরজাই খুলবে না। কেউ করিডোরে বেরুবে না।
পায়খানা প্রস্রাব তখন চলে ঘরের ভিতরে নির্দিষ্ট পাত্রে। রাতে মাঝে মাঝেই নাতালোভা আলিয়েভার রুমে আসে। তারা দুজনে মস্কো বা বন্দি শিবিরের বন্দীদের একটা জীবন বৃত্তান্ত তৈরি করেছে। দুজনে সারাদিনে বা কয়েকদিনে যা সংগ্রহ করে তা রাতে বসে সমন্বিত করে লিখে ফেলে। লেখা শেষ হলে এটা তার বাইরে পাঠাবার চেষ্টা করবে। আয়েশা আলিয়েভা চলে এলো তার ঘরে। ঘর তো নয়, একটা কুঠুরি। কাপড় চোপড় রাখার একটা আলনা, খাবার একটা পাত্র, একটা গ্লাস, আর শোবার জন্য ইস্পাতের ফ্রেমে প্লাস্টিকের একটা খাটিয়া, একটা কম্বল বিছানোর, একটা কম্বল গায়ে দেবার। এই নিয়েই তাদের সংসার। দাঁত মাজার একটা ব্রাশ আছে বটে, কিন্তু পেস্ট দুষ্প্রাপ্য। সুতরাং দাঁত মাজার জন্য তাদেরকে নানা জিনিসের আশ্রয় গ্রহণ করতে হয়। এইসব দৃশ্যমান আসবাবপত্রের বাইরে লেখার জন্য কলম, চিরকুট জাতীয় কিছু কাগজ তাদের আছে। ওগুলো তারা নানা কৌশলে লুকিয়ে রাখে। আয়েশা আলিয়েভা গড়াগড়ি দিচ্ছিল বিছানায়। সারাদিনের ক্লান্তি ও খাওয়ার পর শোবার সঙ্গে সঙ্গে চোখ জড়িয়ে আসছিল তার। চোখটা একটু ধরেছিল। এমন সময় দরজায় নক হলো। কান খাড়া করল আয়েশা আলিয়েভা। না, এটা নাতালোভার নক নয়। আবার নক হলো, একটু জোরে। বোঝা গেল বন্দি শিবির কর্তৃপক্ষরই কেউ। আয়েশা আলিয়েভা উঠে গায়ের কাপড় চোপড় ঠিক করল। তারপর খুলতে গেল দরজা। গিয়ে আবার ফিরে এলো। নামাজের জন্য যে কাপড়টা সে কেবলামুখী করে বিছিয়েছিল, নামাজের পর তা আর তোলা হয়নি। এ বন্দি শিবিরে কোনো প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান মারাত্মক অপরাধ। এই অপরাধ ধরা পড়লে এমনকি তাকে সংশোধনের বন্দি শিবির থেকে দাস শিবিরে পাঠানো হতে পারে। সুতরাং সব বন্দিরাই এই ব্যাপারে খুবই হুঁশিয়ার। আলিয়েভা দরজা থেকে ফিরে এসে জায়নামাজটি তুলে ফেলল। তারপর খুলে দিল দরজা। দরজা খুলে দেখল দরজায় দাঁড়িয়ে এই বন্দি শিবিরের মহিলা ব্লকের সুপার অর্লোভা আলেকজায়া স্বয়ং। প্রথমে তাকে দেখে ভয়ানক চমকে উঠল আলিয়েভা। সবাই আলেকজায়াকে শনির সংকেত বলে জানে। 6.5 ফুটের মতো লম্বা, 2.5 ফুটের মতো চওড়া আলেকজায়ার ওই বিশাল দেহটার মধ্যে অন্তর আছে বলে কেউ মনেই করে না। শাসন ও শাস্তির শানিত ছুরি যেন সে একটা। তার ডাক পড়লে কিংবা কারো দরজায় সে আবির্ভূত হলে সে বুঝে নেয় তার কোনো দুঃসময় এসেছে। সেই অর্লোভা আলেকজায়াকে দরজায় দেখে কোনো কথা জোগাল না আয়েশা আলিয়েভার মুখে। আয়েশা আলিয়েভা কথা বলার অপেক্ষাও করল না আলেকজায়া। ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের মেঝে দাঁড়িয়ে চারিদিকে তাকালো। ঘরের বিছানা, বালিশ, পানির কলস, আলনা সবকিছুর উপর দিয়েই তার চোখ একবার ঘুরে এলো। বুকটা দুরু দুরু করে উঠল আলিয়েভার। কোনো সন্দেহ করেছে কি সে? সন্দেহজনক কোনো কিছুর সন্ধান করছে কি? গত পরশু লেখা 10 জন বন্দির জীবন বৃত্তান্ত বালিশের মধ্যে আছে। বালিশটা দেখবে নাকি সে? মূর্তির মতো দরজার সামনেই দাঁড়িয়েছিল আলিয়েভা। তার দিকে ফিরে আলেকজায়া বলল, খুব কষ্ট না? আলেকজায়ার বাজখাই গলা আজ কেমন মসৃণ মনে হলো। বিস্মিত হলো আলিয়েভা। এমন করে কথা বলতে পারে আলেকজায়া? বন্দিকে কষ্ট দিয়ে যার আনন্দ, কোনো বন্দির কষ্টের উপলব্ধি তার আসলো কি করে? বিস্মিত আলিয়েভা চকিতে তার একবার মুখ তুলল আলেকজায়ার দিকে। আলেকজায়া তার মুখের দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয়ে গেল। আলিয়েভা দেখল আলেকজায়ার ছোট্ট চোখে কেমন একটা কুতকুতে উজ্জ্বল। ঠোঁটের কোণায় কেমন একটা ধারালো অফোটা হাসি। আলিয়েভার চোখকে তার চোখ দিয়ে যেন অনেকটা আটকে রেখেই বলল, তুমি মস্কো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী, তুমি সুন্দরী, তুমি একটা অনাঘ্রতা ফুল। তোমার কষ্ট তো সাজে না আলিয়েভা। আলেকজায়ার এই প্রশংসা এবং কথার ঢঙে চমকে উঠল আয়েশা আলিয়েভা। কি মতলব তার? কি বলতে চায় সে? আলিয়েভাকে আর চিন্তার সুযোগ না দিয়ে আলেকজায়া বলল, তোমার সুদিন আসছে। পার্টির সর্বোচ্চ কর্তা ফার্স্ট সেক্রেটারি স্বয়ং তোমাকে স্মরণ করেছেন। তোমার শিক্ষা জীবনের রেকর্ড তাকে খুব খুশি করেছে। তোমার সুন্দর ফটো তাকে মোহিত করেছে। থামল আলেকজায়া।
আলেকজার কথা বুঝতে আর বাকি রইল না আলিয়েভার। দপ করে চারিদিকের আলো যেন নিভে গেল আলিয়েভার কাছে। গোটা দেহটা তার অবশ হয়ে এলো। চিন্তা শক্তি ভোঁতা হয়ে গেল তার। সামনে আলেকজার অস্তিত্ব তার কাছে বড় বলে মনে হলো না। সে দাঁতে দাঁত চেপে টলতে টলতে গিয়ে বিছানায় বসল। আলেকজার মানচিত্রের মতো মুখটা খুশিতে যেন আরও বিকৃত হয়ে উঠল। মনে হলো পরিস্থিতিটাকে সে উপভোগ করছে। এই সময় ব্যাগ হাতে ঘরে প্রবেশ করল আলেকজায়ের সহকারিণী নভস্কায়া। সে ব্যাগ খুলে আলিয়েভার বিছানায় নতুন পোশাক ও প্রসাধনী দ্রব্য সাজিয়ে রাখল। তারপর সে বেরিয়ে গেল। আলেকজায়া কয়েক পা এগিয়ে আলিয়েভার সামনে দাঁড়িয়ে বলল, মহামান্য ফার্স্ট সেক্রেটারি ভ্লাদিমির জিকোভভ আজ রাতে তোমার জন্য অপেক্ষা করছেন। এই বন্দি শিবিরের আর কারো এর আগে এ ভাগ্য হয়নি। তুমি ভাগ্যবান আলিয়েভা। থামল আলেকজায়া। তারপর হাতের ব্যাগ থেকে একটা সিকিউরিটি কার্ড বের করে আলিয়েভার পাশে রেখে বলল, এ পাস আজ রাতে তোমার সাথে থাকবে। এর ফলে আজ রাতে তুমি সিকিউরিটির কাছে সম্রাজ্ঞীর মর্যাদা পাবে। তারপর যাবার জন্য ঘুরে দাঁড়ালো আলেকজায়া। অনুভূতিশূন্য অভিভূতর মতো বসেছিল আলিয়েভা। আলেকজায়া দরজায় গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, বাথরুমে তোমার জন্য গরম পানি রাখা হয়েছে, সাবান আছে। গোসল করে রাত 9:30টার আগে তৈরি হয়ে নাও। আমি ঠিক 9:30টায় আসব। এবার কথাগুলো আলেকজায়ার তীক্ষ্ণ ছুরির মতো ধারালো। বেরিয়ে গেল আলেকজায়া। দরজা বন্ধ করে দেবার জন্যও উঠল না আলিয়েভা। চারদিকের সবকিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। যেন গোটা জগৎ একটা দ্বীপ। সেই দ্বীপে সে একা অসহায়ভাবে দাঁড়িয়ে। অসহায়ত্বের এক অসহ্য যন্ত্রণা তার সত্তা জুড়ে। আলেকজায়া বেরিয়ে যাবার পরপরই ঘরে প্রবেশ করল নাতালোভা। নাতালোভাকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল আলিয়েভা। তারপর কান্নায় ভেঙে পড়ল। নাতালোভা তাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করল, সান্ত্বনা দিল। তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, কাঁদিস না, এখন কাঁদার সময় নয়। না, আমি কাঁদতে চাই, কাঁদতে কাঁদতে মরে যেতে চাই। আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। অবুঝ হোস না। আমি থামের আড়ালে দাঁড়িয়েছিলাম, সবই শুনেছি। সব শুনেই আমি বলছি তোকে বাঁচতে হবে। সব শুনে কেমন করে তুমি আমাকে বাঁচতে বলছো খালাম্মা? সব শুনেই আমি বলছি। আমিও প্রথমে চমকে উঠেছিলাম, মনটা আমারও বিদ্রোহী হয়ে উঠেছিল। কিন্তু পরে চিন্তা করে এর মাঝে জীবনের ইঙ্গিত অবলোকন করছি। এই জীবন কি মারিয়া নাদিয়ার জীবন খালাম্মা? 1 মিনিট বাঁচব না আমি এ জীবন নিয়ে। নাতালোভা আলিয়েভাকে এনে বিছানায় বসিয়ে তার চোখে চোখ রেখে বলল, আলিয়েভা, তুই মারিয়া নাদিয়া নোস। তোর মধ্যে আল্লাহ বিশ্বাসের যে অজেয় আগুন জ্বলছে তা তাদের মধ্যে ছিল না। আলিয়েভা নাতালোভার চোখে চোখ রেখেই বলল, তুমি কি বলতে চাও খালাম্মা? আমি বলতে চাই, এই বন্দি শিবির থেকে বেরোবার এক সুযোগ তুই পেয়েছিস। একে মুক্তির সুযোগ হিসেবে তোর ব্যবহার করতে হবে। কেমন করে? চোখটা যেন উজ্জ্বল হয়ে উঠল আলিয়েভার। কেমন করে আমি জানি না, তবে এইটুকু জানি তুই ফার্স্ট সেক্রেটারির মেহমান। সিকিউরিটির লোকজন তোকে বিশেষ মর্যাদার চোখে দেখবে। এর সুযোগ গ্রহণ করে ফার্স্ট সেক্রেটারির কাছে পৌঁছার আগেই যে কোনো উপায়ে নিজেকে তোর মুক্ত করতে হবে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আয়েশা আলিয়েভার। দুনিয়ারে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ যেন সে খুঁজে পেল। যে দেহ মনকে এতক্ষণ তার নিঃসার নির্জীব মনে হচ্ছিল, তাতে শক্তির প্রবাহ যেন ফিরে পেল। নাতালোভার সেই কথা, তুই মারিয়া নাদিয়া নোস, তোর মনে আল্লাহ বিশ্বাসের অজেয় শক্তি আছে। আলিয়েভার মনে শক্তি সাহসের এক দিগন্ত খুলে দিল। আলিয়েভা লজ্জা পেল মনে। আল্লাহর সাহায্য থেকে মুখ ফিরিয়ে তার এমনভাবে হতাশ হওয়া ঠিক হয়নি। এমন দেখলে হাসান তারিক নিশ্চয়ই তাকে তিরস্কার করত।
হাসান তারিকের কথা মনে হতেই বাঁচার আকাঙ্ক্ষা তার মধ্যে আরও বাড়ল। বিছানায় পড়ে থাকা কার্ডটা দেখছিল নাতালোভা। খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, তুই সত্যিই ভাগ্যবান আলিয়েভা, আল্লাহ তোকে সাহায্য করেছেন। এই সিকিউরিটি কার্ড সবার ভাগ্যে জোটে না। তুই ওদের কাছ থেকে খসতে পারলে কার্ড তোকে অনেক সাহায্য করবে। তারপর দুজনে মিলে অনেক পরামর্শ করল। নাতালোভা জানে না তার মেয়ে কোথায় থাকে, তবু মেয়ের জন্য একটা চিঠি লিখল এবং তার মেয়েকে সন্ধান করার কয়েকটা ঠিকানা দিল। বন্দীদের যে জীবন বৃত্তান্ত তৈরি হয়েছে তা কিভাবে মুক্ত বিশ্বে পাঠানো যাবে তার নির্দেশনাও দান করল নাতালোভা। বন্দি শিবিরের ঘড়িতে 8:30 বাজার শব্দ অনেকক্ষণ হলো হয়ে গিয়েছে। নাতালোভা উঠে দাঁড়াল। আলিয়েভা তাকে জড়িয়ে ধরল। আবার কাদার পালা। আলিয়েভা বলল, খালাম্মা, আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। আলিয়েভার দুগণ্ড বেয়ে নামছে অশ্রুর বাঁধ ভাঙা স্রোত। এবার নাতালোভার চোখও শুকনো থাকল না। তার দুগাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নাতালোভা বলল, না দেখা হোক, প্রার্থনা করি তুই মুক্ত জীবন ফিরে পা। তোরা যদি এই কমিউনিস্ট ব্যবস্থাকে আঘাত দিতে পারিস, এই জুলুমবাজির বাহুটা যদি তোরা ভেঙে দিতে পারিস, রুশ অঞ্চলের অগণিত আদম সন্তানকে যদি তোরা কমিউনিজমের অমানবিক ব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কিছু হলেও করতে পারিস, তাহলে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার আত্মা শান্তি পাবে। নাতালোভা আলিয়েভার কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বেরিয়ে গেল। নাতালোভার কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আলিয়েভার কপালে। কপাল থেকে অশ্রু মুছল না আলিয়েভা। ঘরের চৌকাঠ ধরে আলিয়েভা নাতালোভা যে পথে চলে গেছে সেই অন্ধকারে তাকিয়ে রইল। অন্ধকারে তাকিয়ে মনে পড়ল রোকাইয়েভার কথা। আলুলিয়েভা, মারিয়া, নাদিয়া, তানিয়া, অনেকেরই কথা। রোকাইয়েভার কথা মনে হতে মনটা তার মোচড় দিয়ে উঠল। ওর সাথে যদি দেখা হতো। দরজা বন্ধ করল আলিয়েভা। সেই সাথে 9টা বাজার ঘণ্টাধ্বনি ধ্বনিত হল বন্দি শিবিরের ঘড়িতে। 9:30টার বেশি দেরি নেই। তৈরি হবার জন্য ফিরে দাঁড়ালো আলিয়েভা। 6 দরজার একটা বড় কার, সামনে ড্রাইভার এবং তার পাশে একটা সিট, পিছনে 2টা করে 4টা সিট। নিচের বারান্দায় গাড়ি দাঁড়িয়েছিল। আলিয়েভা পৌঁছতেই ড্রাইভার ত্রস্ত হাতে মাঝের দরজাটা খুলে ধরল। ড্রাইভার মাঝারি বয়সের, খাস রাশিয়ান। রাজধানীর সরকারি ড্রাইভার রাশিয়ান না হবার প্রশ্নই ওঠে না। গাড়িতে পা দিয়েই বুঝল আলিয়েভা এয়ার কন্ডিশন গাড়ি, দামি ভেলভেট মোড়া আরামদায়ক গদি। গাড়িতে উঠে বসে দেখল পাশেই আরেকটা মেয়ে। বাইরে আলো থাকলেও গাড়ির ভেতর অন্ধকার, কালো রঙের শেডে ঢাকা কাঁচ। ভাবল মেয়েটা তার মতোই একজন কি। আলিয়েভা উকি দিয়ে পেছন ফিরে দেখল পিছনের সিটে দুজন বসে। যতটা বোঝা গেল দুজনেই পুরুষ। নিশ্চয়ই সিকিউরিটির লোক। সামনে 2টি সিটই খালি। ড্রাইভার তখনও সিটে আসেনি। অল্পক্ষণ পরেই ড্রাইভারের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভেতরের লাইটটা জ্বলে উঠল। সেই আলোতে পাশের মেয়েটির দিকে তাকিয়ে আঁতকে উঠল আলিয়েভা। এই যে রোকাইয়েভা। রোকাইয়েভাও চমকে উঠল আলিয়েভাকে দেখে। প্রথম চমকটা দূর হয়ে গেলে খুশি হলো আলিয়েভা। একজন সাথী পাওয়া গেল। আর রোকাইয়েভার যে যোগ্য সাথী কেউ আর হতে পারত না। আলিয়েভা 2টি হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি হাফেজ, কাদের। ইহকাল এবং পরকালের তুমি একমাত্র অভিভাবক। আমি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি। প্রার্থনা শেষ করে আলিয়েভা হাত বাড়িয়ে একটা হাত তুলে নিল রোকাইয়েভার। হাতটা মনে হলো নিঃসার। আলিয়েভা বুঝতে পারল বেচারা রোকাইয়েভার অবস্থা। সান্ত্বনা দেবার জন্য হাতটা তুলে নিয়ে চুম্বন করল আলিয়েভা। তারপর একটু এগিয়ে গেল রোকাইয়েভার দিকে। কিছু কথা রোকাইয়েভাকে বলা দরকার মনে করল আলিয়েভা। গাড়ি চলতে শুরু করায় হিসিস শব্দ হচ্ছে।
কানে কানে কথা বলা যায়, কেউ শুনতে পাবে না। আস্তে রোকায়েভার মাথা একটু টেনে নিয়ে আলিয়েভা ওর কানে মুখ লাগিয়ে বলল, ভেবো না রোকায়েভা, ওরা আমাদের লাশ নিয়ে যেতে পারে, জীবিত নয়। মস্কোতে পৌঁছার আগেই হয় পালাবো, না হয় মরব। অর্থাৎ হয় শহীদ নয় গাজী, এর বাইরে কিছু নয় রোকায়েভা। প্রস্তুত থেকে আমাকে অনুসরণ করো এবং সাধ্যে যা কুলায় তা করো। আলিয়েভার কথা শেষ হতেই রোকায়েভা আলিয়েভার একটা হাত তুলে নিয়ে জোরে চাপ দিল। এর মধ্যে দিয়ে বোধহয় রোকায়েভাও তার দৃঢ় সংকল্পের কথা জানিয়ে দিল আলিয়েভাকে। খুশি হলো আলিয়েভা। গাড়ি একটু ঝাঁকুনি খেয়ে দূরে উঠল। আলিয়েভা বুঝল দ্বীপ থেকে গাড়ি ফেরি বোটে উঠেছে। বোট থেকে গাড়ি সড়কে নামার পর 3 মাইল পেরোলেই মস্কো। সব মিলিয়ে সময় 15 মিনিটের বেশি লাগবে না। যা করার এই 15 মিনিটের মধ্যেই তাকে করতে হবে। আলিয়েভা আল্লাহর শুকরিয়া আদায় করল। বড় কোনো সিকিউরিটির ব্যবস্থা তাদের জন্য রাখা হয়নি। 2 জন সিকিউরিটির লোক, একজন ড্রাইভার। ড্রাইভারের যে সিকিউরিটির লোক, আয়েশা আলিয়েভা তা প্রথমে দেখেই বুঝতে পেরেছে। ড্রাইভারের কোমরে ঝোলানো রয়েছে একটা পিস্তল। আর পেছনের সিটে 2 জন সিকিউরিটির হাতে স্টেনগান। সিকিউরিটির এই হালকা ব্যবস্থা দেখে আলিয়েভার মনে হলো অসহায় মহিলা বন্দীদের আনা নেয়ায় তারা কোনোদিনই প্রতিরোধের সম্মুখীন হয়নি। অনেক দেখার পর এরকমটা যে হতে পারে তারা বোধহয় এমনটা এখন কল্পনাও করে না। তাদের যে এই শিথিল চিন্তাকে আলিয়েভা তার পরিকল্পনার জন্য একটা বড় শুভ দিক বলে মনে করল। আরেকটা স্থির বিশ্বাস আলিয়েভার আছে, সেটা হলো তারা যেহেতু খোদ পার্টি কর্তাদের শিকার, তাই সিকিউরিটির লোকেরা যতটা সম্ভব তাদের গুলি করবে না, হত্যা করতে সাহস পাবে না। এটা তাদের জন্য একটা বাড়তি সুযোগ। সে আরেকবার আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, এই সুযোগ সদ্ব্যবহারের তৌফিক দান করুন। কি করলে কি ঘটতে পারে সবগুলো বিষয় আয়েশা আলিয়েভা এক এক করে বিশ্লেষণ করল। তার আত্মবিশ্বাস দৃঢ় হলো। উপরোক্ত সুযোগ সুবিধা থাকার কারণে পরিস্থিতি তার অনুকূলেই থাকবে। আজ প্রথমবার আয়েশা আলিয়েভা তার গোয়েন্দা ট্রেনিংকে মূল্যবান বলে মনে করল। ট্রেনিং গ্রহণকালে তার ভালো অস্ত্র চালানোর জন্য বিশেষ অনার পেয়েছিল সে। আজ একে আল্লাহর মূর্তিমান রহমত বলে তার মনে হতে লাগল। গাড়ি ফেরি বোট থেকে নামল। শক্ত মাটির উপর মৃদু কাঁপুনি তুলে যাত্রা শুরু করল গাড়ি। মস্কোভা নদীর তীর ধরে গাড়ি এগিয়ে যাবে মস্কো পর্যন্ত। এখান থেকে মস্কো পর্যন্ত জায়গাটা অপেক্ষাকৃত নিচু একটা বিশাল উপত্যকা। এখানে কোনো সিভিলিয়ান বসতি নেই। বলা হয় এই এলাকায় কয়েকটা আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র সাইলো রয়েছে। গাড়ি ফুল স্পিডে চলতে শুরু করেছে। ইতিমধ্যেই মাইলখানেক চলে এসেছে গাড়ি। আর দেরি নয়, সিদ্ধান্ত নিল আলিয়েভা। হঠাৎ কয়েকবার ওয়াক ওয়াক করে উঠল সে, যেন প্রবল বমনের বেগ এসেছে তার। বমন করব, গাড়ি থামাও। তার কথা শুনে মনে হলো মুখ ভর্তি তার বমন। মুখ বন্ধ করে ওয়াক ওয়াক সে করেই চলল। মনে হচ্ছে সে জোর করে বমন চেপে রেখেছে। তার 2 চোখ বিস্ফোরিত। পাশে কিংকর্তব্য বিমূঢ় রোকায়েভা। ড্রাইভার কেবিন লাইট জ্বেলে দিয়েছে গাড়ির। সে আলিয়েভার অবস্থা দেখে বুঝল হঠাৎ গাড়ির গতিতে তার বমনের বেগ হয়েছে। গাড়ি থামালো সে। সে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আলিয়েভার দরজা খুলে দরজার পাল্লা ধরেই দাঁড়িয়ে থাকল। আলিয়েভা বাম হাতে মুখ চেপে গাড়ি থেকে বেরোল। গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের পাশ দিয়ে যাবার সময় আলিয়েভা বিদ্যুৎ গতিতে তার কোমরের খাপ থেকে পিস্তল তুলে নিল এবং তুলে নিয়েই গুলি করল তার বুকে। কিছু বোঝার আগেই ড্রাইভার ঢলে পড়ল মাটিতে। ওদিকে পেছনের দরজা খুলে একজন সিকিউরিটি সবে মাটিতে পা রেখেছে। স্টেনগান তখনও তার কোলে। আলিয়েভার পিস্তল এবার তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করল। লোকটি উঠতে যাচ্ছিল, ওঠা আর হলো না। দরজার উপরেই সে ঢলে পড়ল। মুহূর্ত বিলম্ব না করে আলিয়েভা গাড়ির পেছনের দরজায় গিয়ে দাঁড়ালো। দেখল ওদিকের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে ওপাশের সেই সিকিউরিটি।
আলিয়েভার উদ্যত পিস্তল আবার গুলি বর্ষণ করল। লোকটির মাথায় গিয়ে আঘাত করল বুলেট। দরজার উপরেই লোকটি ঢলে পড়ল। রোকায়েভা ততক্ষণে বেরিয়ে এসেছে। উদ্বেগ উত্তেজনায় কাঁপছে সে। আলিয়েভা গিয়ে তাকে জড়িয়ে ধরল, বলল, আল্লাহ আমাদের বাঁচিয়েছে রোকায়েভা। আল্লাহর শুকরিয়া আদায় করল তারা। বলে আয়েশা আলিয়েভা ওখানেই সিজদায় পড়ে গেল, তার সাথে রোকায়েভাও। সিজদা থেকে মাথা তুলেই আলিয়েভা বলল, চলো, এখানে আর এক মুহূর্ত নয়, সন্ধানী দল কিছুক্ষণের মধ্যেই ছুটে আসবে। আয়েশা আলিয়েভা ঠিক করল এই বিরান উপত্যকা ধরেই তাদেরকে পশ্চিমে এগুতে হবে। মানচিত্র তার যতটুকু মনে পড়ে, এখান থেকে মাইল চারেক পশ্চিমে গেলেই মস্কো লেনিনগ্রাদ রোডে তারা উঠতে পারবে। রাতেই তাদেরকে মস্কো শহরে পৌঁছতে হবে। আলিয়েভা এবং রোকায়েভা দুজনেই মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মস্কো শহর তাদের পরিচিত। নাতলোভার দেয়া ঠিকানা তাদের কাছে আছে। কোথাও প্রাথমিক একটা আশ্রয় তাদের মিলবেই। যাবার আগে আলিয়েভা সিকিউরিটির দুজনের পিস্তলও নিয়ে নিল। তারপর তাদের পকেট হাতড়িয়ে তিনজনের মানিব্যাগ বের করে তার থেকে টাকাগুলোও নিয়ে নিল। তিনজনের মিলিয়ে প্রায় কয়েক হাজার রুবল হবে। খুশি হলো আলিয়েভা। তারপর আলিয়েভা রোকায়েভার হাত ধরে পশ্চিম দিকে ছুটল। মস্কোতে ফিরে আসার পর ফাতেমা ফারহানা লাইব্রেরিতে আগের চেয়ে নিয়মিত। প্রতিদিন উন্মুখ হয়ে লাইব্রেরিতে যায়। তারপর সুযোগ বুঝে সন্তর্পণে গিয়ে ওই বইটি খুলে। না, সাইক্লোস্টাইল করা তুর্কিস্তান নামের সেই পত্রিকা আগের মতো আর পায় না। বইটি খুললেই তার শূন্য বুক ফাতেমা ফারহানার হৃদয়কে নিদারুণ ধাক্কা দেয়। ফাতেমা ফারহানা অস্থির হয়ে পড়ল। কেন এমন হচ্ছে? পত্রিকা কি বন্ধ হয়ে গেছে? কিংবা পত্রিকাটি তারা পৌঁছাতে পারছে না? নাকি এখানকার নেটওয়ার্ক তাদের ভেঙে গেছে? তার ছুটিতে থাকাকালে কি কোনো অঘটন ঘটে গেছে এখানে? ইত্যাকার চিন্তা ফাতেমা ফারহানাকে যেন পাগল করে তুলল। যেন সে গোটা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মনে হচ্ছে সে এক দ্বীপে দাঁড়িয়ে, আর সবাই তাকে পরিত্যাগ করে চলে গেছে। আবেগে, ক্ষোভে, উপায়হীনতায় টস টস করে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার বড় আশা ছিল ওই তুর্কিস্তানের মাধ্যমে সে আহমদ মুসার খবর পাবে। তার নির্দেশও সে এই পথেই পাবে। উনি সেদিন বলেছিলেন যথাসময়ে নির্দেশ তিনি পৌঁছাবেন। কিন্তু কিভাবে? পথই যে তার সামনে বন্ধ হয়ে গেল। অনেক সময় সে ভাবে, তার কি দোষ হয়েছে? সেদিনের অন্ধকার রাতের কথা মনে পড়ে ফাতেমা ফারহানার। সেদিন অহেতুক কোনো প্রশ্ন করে কি তাকে বিরক্ত করেছে ফারহানা? বিশ্ব বিপ্লবের সিপাহ সালার তিনি। তার মতো ছোট্ট মানবী তার কাছে কিছুই নয়। তার কোনো দুর্বলতায় কি সেদিন তিনি রাগ করেছিলেন? বিদায়ের সময় নিজের অপ্রতিরোধ্য কান্নার কথা মনে পড়ল ফাতেমা ফারহানার। আমি তো কাঁদতে চাইনি, কান্না এলো কেন? আমি তো ওকে চিনতাম না, কিন্তু মনে হলো কেন সেদিনও আমার সব। ও চলে যাবার সময় কেন হৃদয়ের সব গ্রন্থিতে অমন করে টান পড়ল আমার? ছিঁড়ে গেল কেন সব গ্রন্থি? ওগুলো তো সেদিন কান্না ছিল না, সেই রক্তাক্ত হৃদয়েরই অশ্রু ছিল সব। পড়াশোনায় মন বসে না ফাতেমা ফারহানার। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যায়, লাইব্রেরিতে যায়, নিজের রুমে টেবিলে পড়তে বসে, কিন্তু পড়ায় মন বসাতে পারে না। কত চিন্তা তার মনে। আহমদ মুসা এসেছে, কাজ তো এখন বাড়ার কথা, কাজ বন্ধ হলো কেন? কোনো বড় অঘটন কিছু ঘটে যায়নি তো? আহমদ মুসা কোথায়, কেমন আছে? সেদিন আহত অবস্থায় জ্বর নিয়ে তিনি চলে গেলেন। কিছু হয়নি তো তার? এমনটা ভাবতেই তার মন কেঁপে ওঠে। এখানে নিজের স্বার্থ চিন্তার চেয়ে জাতির স্বার্থ চিন্তাই তার কাছে বড় হয়ে ওঠে। মধ্য এশিয়ার হতভাগ্য মুসলমানদের জন্য আজ তার বড় প্রয়োজন। যুগ যুগান্তরের অত্যাচারে সংগ্রামী এই জাতির ঐতিহ্যবাহী প্রতিরোধ কাঠামোর মেরুদণ্ড ভেঙে গুঁড়ো হয়ে গেছে। লাখ লাখ সংগ্রামী যুবক কমিউনিস্ট বাহিনীর হাতে জীবন দিয়েছে। লাখো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে।
তুর্কিস্তান থেকে চালান দেয়া কত লাখ তুর্কি মুসলিম যুবক যে সাইবেরিয়ার সাদা বরফের তলে ঘুমিয়ে আছে, এই হিসাব কোনোদিনই মিলবে না। বিপর্যয়ের এই গোরস্থান থেকে আজ সংগ্রামের নতুন জেনারেশন মাথা তুলেছে। জেকে বসা কমিউনিস্ট ব্যবস্থা ভাষা পাল্টিয়ে, ইতিহাস পাল্টিয়ে, ধর্মশিক্ষা বন্ধ করে চাকুরি, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভোগবাদী জীবনের মায়াজালে আটকিয়ে মুসলমানদের হজম করে ফেলেছে ভেবেছিল। কিন্তু তাদের আশা মিথ্যা হয়েছে। গোটা মধ্য এশিয়ার মুসলমানরা মুক্তির আশায় মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নেবার জন্য আজ ব্যাকুল হয়ে উঠেছে। সংগ্রামী কাফেলার যাত্রা শুরু হয়েছে। আজ তার নেতৃত্ব প্রয়োজন। ফিলিস্তিন বিজয়ী, মিন্দানাও বিজয়ী আহমদ মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন এদের নেতৃত্বের জন্যই পাঠিয়েছেন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সেদিন ফাতিমা ফারহানা লাইব্রেরিতে যাবার জন্য হল থেকে বেরিয়েছিল। যাচ্ছিল সহপাঠিনী বান্ধবী কিরগিজস্তানের মেয়ে সুমাইয়া সুলতানাভার রুমের পাশ দিয়ে। একটু ঢু মেরে যাবে মনে করে ঢুকে পড়ল তার রুমে। দেখল সেখানে সুমাইয়া ছাড়াও রয়েছে সোফিয়া সভেতলানা, খোদেজায়েভা, কুলসুম ত্রিফোনোভা, রইসা নভস্কয়া এবং তাহেরভা তাতিয়ানা। এদের মধ্যে খোদেজায়েভা, তাহেরভা তাতিয়ানা উপরের ক্লাসে পড়ে, সোফিয়া সভেতলানা নিচের ক্লাসে, আর কুলসুম ও রইসা তার সাথেই পড়ে। কুলসুম তাতার মেয়ে, তাজিক মেয়ে সোফিয়া। তাহেরবার বাড়ি হলো কাজাকিস্তানে, আর বাকি খোদেজায়েভা এবং রইসা উজবেক। এরা সবাই আঞ্চলিক পার্টির বড় বড় কর্মকর্তার মেয়ে। বিলাসী জীবন এদের। সবার সাথেই ফারহানা পরিচিত। সবাইকে এখানে একসাথে দেখে ফাতেমা ফারহানা বিস্মিত হলো, কিন্তু তার চেয়ে বেশি হলো অপ্রস্তুত। ওরা আলাপ করছিল। ফারহানার আগমনে ওদের আলাপটা হঠাৎ থেমে গেল। ওদের মুখ চোখ দেখে নিজেকে বড় অনাহুত মনে হলো তার মুখে হাসি টেনে ফারহানা বলল, এদিক দিয়ে লাইব্রেরিতে যাচ্ছিলাম, তাই একবার এলাম। চলি, তোমাদের ডিস্টার্ব করব না, বলে রুম থেকে বেরোবার জন্য উদ্যত হলো ফারহানা। সুমাইয়া হেসে হাত তুলে বলল, দাঁড়া দাঁড়া, আমরা কম পড়ি বলে কি আমাদের সাথে বসতে তোর আপত্তি? কোনো আপত্তি নেই। কম পড়ার কথা বলছিস কেন? কম পড়াই বুঝি তোরা তোদের ডিস্টিংশনগুলো পেয়েছিস? কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল ফারহানা। তর্ক রেখে বস না, বলল সুমাইয়া। না, বসবো না এখন। সবাইকে একসঙ্গে পেয়ে কথা বলতে লোভ হচ্ছে, কিন্তু লাইব্রেরিতে যাওয়া দরকার, বলে সবার কাছে বিদায় নিয়ে ফারহানা বেরিয়ে এলো রুম থেকে। চলল লাইব্রেরির দিকে। কিন্তু রুমে ঢোকার সময় যে বিস্ময় ও জিজ্ঞাসা তাকে পেয়েছিল তা দূর করতে পারল না। সে যখন ঘরে ঢুকছিল, আহমদ মুসা শব্দটা তার কানে আসে। এ নাম এখানে কেন? ওরা কি আলোচনা করছিল? অমনভাবে ওরা থেমে গেল কেন? ওরা কি বিশ্ববিদ্যালয়ে ফ্রুয়ের এজেন্ট হিসেবে কাজ করছে? এটা হওয়া স্বাভাবিক। ওরা সকলেই সরকারি সুবিধাভোগীদের সন্তান। ফারহানার দুঃখ হলো মুসলিম নামের এ মেয়েদের জন্য। আবার ভেবে খুশিও হলো, এদের থেকে সাবধান হওয়া যাবে। লাইব্রেরিতে এসে বসল ফারহানা। বই এবং নোট খাতা নিয়ে বসে থাকলো কিছুক্ষণ। না, মন বসছে না। কিছুক্ষণ বসে এদিক ওদিক চেয়ে শেষ পর্যন্ত সে উঠে গেল এই বইটির কাছে। ভিতরের একটি শেলফে বিশ্বভূগোলের একটা পুরনো বই। এর বহু নতুন এডিশন হয়েছে। এ পুরনো এডিশন আর কেউ পড়ে না। অনেকটা হতাশভাবেই বইটা শেলফ থেকে নামালো। বইটা খুলল সে। খুলেই চোখ দুটি তার উজ্জ্বল হয়ে উঠল। তুর্কিস্তান নেই বটে, কিন্তু একটা চিরকুট। তাতে লেখা, তুর্কিস্তানের বার্ষিক চাঁদা 1000 রুবল। লেখাটা কয়েকবার পড়ল ফারহানা। হারিয়ে যাওয়া কিছু পাওয়ার মতো আনন্দে মুখটা তার উজ্জ্বল হয়ে উঠল। কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে দেখল, হ্যাঁ, টাকা আছে। সে 1000 রুবলের একটা নোট বইয়ের ওই পাতাতেই রেখে দিল। বইটা যথাস্থানে রেখে চলে এলো ফারহানা। খুশি মনে অনেকক্ষণ ধরে পড়ল, নোট করল ফারহানা।
ফারহানা উঠতে যাবে এমন সময় তার সহপাঠী ইউরি অর্লভ ধীরে ধীরে এলো। বলল, তোমার পাশে কি বসতে পারি? হ্যাঁ, সম্মতি দিল ফারহানা, যদিও মনে মনে ভীষণ বিরক্ত হলো তার। ওর শরীর থেকে মদের গন্ধ আসছিল। অর্লভ বসল। বসে চেয়ারটা একটু হেলান দিয়ে বলল, আচ্ছা, কমিউনিটি হলে তোমাকে আজকাল দেখছি না কেন? আমি কোনো সময় তো নাচের আসনে যাইনি অর্লভ। ঠিক, কিন্তু যাও না কেন? এটা পড়াশোনার সময়, পড়াশোনা করে আমি সময় পাই না। হো হো করে হাসল অর্লভ। বলল, হাসালে খুব। বিনোদনের একটা সময় আছে না, তখন বুঝি কেউ পড়ে? বিনোদনের সংজ্ঞা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। যেমন যেমন আমি পড়ায় আনন্দ পাই, কেউ নাচে আনন্দ পায়। বিনোদনের একটা কমিউনিস্ট সংজ্ঞা আছে, জানো তো? জানি। মানো না? সংজ্ঞাকে তো আইনে পরিণত করা হয়নি। আবার হাসল ইউরি অর্লভ। বলল, হ্যাঁ, ফাঁক একটা আছে। একটু থামল অর্লভ। তারপর বলল, তোমাদের কি একটা ইথিক্স ছিল, এমন নাচ গান নাকি সেখানে অবৈধ? এই সম্বন্ধে তোমার মত কি? ভেতরে ভেতরে ঘেমে উঠেছিল ফাতেমা ফারহানা। কমিউনিস্ট যুব সংগঠন কমসমলের সদস্য এই ইউরি অর্লভ সে জানে। এরা বিশ্ব কমিউনিস্ট সংস্থা ফ্রুয়ের এজেন্ট। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাহারা দেয়া এবং রিপোর্ট করা এদের কাজ। বন্ধু সেজে গল্পগুজবের মাধ্যমে এরা কথা জেনে নেয়, তারপর রিপোর্ট করে। ছাত্ররা এদেরকে পুলিশের চেয়েও বেশি ভয় করে, কারণ পুলিশকে চেনা যায়, এদের চেনা যায় না। ওটাও একটা মূল্যবোধ। আমি জানতে চাচ্ছি তোমার মত। যা চালু নেই, যাকে মৃত ঘোষণা করা হয়েছে, তা নিয়ে আলোচনায় সময় নষ্ট না করে জীবিত বিষয় নিয়েই আমাদের আলোচনা করা উচিত। ঠিক আছে, বলল অর্লভ। তারপর একটু থেমে আবার বলল, আচ্ছা বলো তো ফারহানা, তোমাদের দক্ষিণাঞ্চলে নাকি বাতাস গরম? বলছি, সে অঞ্চলে অসন্তোষ, বিক্ষোভ, বিদ্রোহ নাকি দ্রুত ছড়াচ্ছে। মনে মনে ভীষণ চমকে উঠল ফারহানা। এসব প্রশ্ন কেন করা হচ্ছে তাকে সে জানে। সে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, এসব খবর কি ঠিক? তুমি পেলে কোথায় এমন সব উদ্বেগজনক কথা? অর্লভ কোনো উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, সেখানে অসন্তোষের কি কোনো কারণ আছে ফারহানা? ফারহানার জন্য এটা একটা কঠিন প্রশ্ন। মিথ্যা না বলে কেমন করে এর উত্তর দেয়া যায়? কিন্তু কেমন করে সে মিথ্যা বলবে? দিনের আলোর মতো যা সত্য, তাকে মিথ্যার আবরণে সে চাপা দেবে কেমন করে? আহমদ মুসার মতো জাতিগত প্রাণ নেতারা হলে এখানে কি করতেন? ওরা তো মিথ্যা বলে নিজেদেরকে রক্ষা করেন না। সে এই পরীক্ষায় কি করবে? মন বলছে এই সময় নিজেকে প্রকাশ করাও তার ঠিক হবে না। ভ্রু কুঁচকে চিন্তা করার ভান করছিল ফারহানা। তারপর চেয়ারে একটু গা এলিয়ে বলল, এই ব্যাপারে তোমার চেয়ে বেশি কিছু আমি জানি না। এমন উত্তর দিতে পেরে খুশি হলো ফারহানা। মিথ্যে বলতে হয়নি। জানা দরকার ফারহানা, নিজেদের অঞ্চল সম্পর্কে জানবে না? আমার 15 সময় আমি লেখাপড়া নিয়ে মস্কোতেই থাকি। আর কোনো কথা বলল না অর্লভ। উঠে দাঁড়িয়ে বলল, দুঃখিত, তোমার পড়ার অনেক ক্ষতি করলাম। অর্লভ চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল ফারহানা। একটু নড়ে চড়ে বসল সে। তারপর হিসেব কষে দেখল ঠিক ঠিক রিপোর্ট করার মতো কিছু নিয়ে যেতে পেরেছে কিনা। হিসেব কষে সে খুশিই হলো, কিন্তু উদ্বিগ্ন হলো এই ভেবে যে এমন প্রশ্ন আর কোনো সময় এদের তরফ থেকে আসেনি। ওরা কি তাহলে সব মুসলিম ছাত্রকে আজ সন্দেহ করছে? তাই কি এমন হয়ে বাজিয়ে দেখছে তাদের? হাসি পেল ফারহানার। এইসব প্রশ্ন করে ওরা তাদের দুর্বলতাকেই প্রকাশ করছে। মুসলিম ছাত্ররা এতে উৎসাহিত হবে বেশি। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে বেরিয়ে ফারহানা একটু মার্কেটিংয়ে গিয়েছিল। সেখান থেকে সন্ধ্যা 6টার দিকে ফিরল রুমে। কাপড় চোপড় ছাড়ার পর অভ্যাস অনুযায়ী দরজার ভেতরের অংশে লেটার বক্স পরীক্ষা করল ফারহানা। ভাঁজ করা বড় একটা কাগজ পেয়ে তাড়াতাড়ি মেলে ধরল।
বিস্ময় ভরা চোখে দেখল তার তুর্কিস্তান। ফুলস্কেপ সাইজের 4 পৃষ্ঠার কাগজ। ভেবে পেল না সে পত্রিকাটি এখানে এত তাড়াতাড়ি এলো কি করে। চাঁদা পরিশোধের পর 3 ঘন্টাও যায়নি, এর মধ্যে চাঁদা পরিশোধের কথা জানল কি করে? তার হলের রুম নাম্বারই বা তাদের দিল কে? সে ভাবল অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমেই শুধু এটা সম্ভব। আল্লাহর শুকরিয়া আদায় করল ফারহানা। তারপর দরজাটা ভালো করে বন্ধ করে সে পত্রিকা নিয়ে বসল টেবিলে। কয়েকদিন পর ক্লাসের অবসরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে বিশ্ববিদ্যালয়ের বাগানের এক কোণায় বসেছিল ফারহানা। একাই এক বেঞ্চে বসেছিল, সামনে আরও একটা বেঞ্চ। প্রায়ই সে এখানে বসে, অনেকেই থাকে, কিন্তু আজ কেউ গেছে টিভির নতুন সিনেমা দেখতে, কেউ গেছে স্পোর্টস কমপ্লেক্সে ব্যালে প্রতিযোগিতা দেখতে। পেছন থেকে সুমাইয়া, খাদিজায়েভা, তাতিয়ানা এবং রইসা চুপি চুপি ফারহানার দিকে আসছিল। ফারহানা আসলেই চোখ বুজে বিশ্রাম নিচ্ছিল। একেবারে পেছনে এসে ঘাড়ে একটা চিমটি কেটে রইসা বলল, লক্ষণ তো ভালো নয় ফারহানা। ফারহানা চমকে পেছনে ফিরে তাকিয়ে ওদের দেখতে পেল। ওদের সাথে সাথে হেসে উঠল ফারহানাও। সে সঙ্গে ওদেরকে একসাথে দেখে ফারহানার সেদিনকার কথা মনে পড়ল। অস্বস্তির একটা কালো মেঘও তার মনে ঘনীভূত হলো। সামনে ফারহানার এক পাশে রইসা ও অন্য পাশে সুমাইয়া বসল। সামনের বেঞ্চিতে বসল খাদিজায়েভা এবং তাহের বা তাতিয়ানা। প্রথমে কথা বলল রইসা। বলল, কখন মানুষ একা থাকতে ভালোবাসে ফারহানা? জানি না, বলল ফারহানা। আমি জানি, বলল রইসা। কখন? যখন মানুষ প্রেমে পড়ে। ফারহানার মুখ হঠাৎ লাল হয়ে উঠল। খাদিজায়েভা রইসাকে থামিয়ে দিয়ে বলল, সময় নষ্ট করো না রইসা, অনেক কথা আছে। তারপর গম্ভীরভাবে বলল, তুমি কেমন আছো? ভালো। তুর্কিস্তান তুমি পাচ্ছ? চমকে উঠল ফারহানা। চমকে উঠে তাকালো খাদিজায়েভার দিকে। ভয় মিশ্রিত বিমূঢ়তা এসেছে ফারহানার মধ্যে। সেদিনের সে আশঙ্কার কথা তার মনে হলো। সরকারের লোক সে মনে করেছিল এদেরকে। তার উপর সেদিন অর্লভের জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে নিদারুণ একটা উদ্বেগের ভাব ফুটে উঠল ফারহানার চোখে মুখে। খাদিজায়েভা সেটা বুঝতে পারল। সে হেসে বলল, তুর্কিস্তান আমরাও পাই, ভয় করো না, আমরা সবাই একদল। এতক্ষণে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফারহানার মুখ। সে খুশিতে উঠে দাঁড়িয়ে কোলাকুলি করল সবার সাথে। তারপর সে প্রশ্ন করল, সুফিয়া, সফেতলানা এবং কুলসুম ত্রিফানোভাও? তারাও আমাদের সাথে। শুধু তারা নয়, এখানকার মুসলিম ছাত্রছাত্রীদের আঙুলে গোনা কিছু ছাড়া সবাই আমরা একসাথে, বলল খাদিজায়েভা। ফারহানা হেসে বলল, সেদিন সুমাইয়ার রুমে তোমাদের দেখে আমি তোমাদেরকে কমিউনিস্ট চর মনে করেছিলাম। কেন? আমার মনে হয়েছিল তোমরা কোনো গোপন সলা পরামর্শ করছিলে। তাছাড়া তোমাদের মুখে একটা নাম শুনেছিলাম আমি। আরেকটা কারণ ছিল, সবাই তোমরা বড় বড় পার্টি ও সরকারি কর্মকর্তার লোক। খাদিজায়েভা প্রশ্ন করল, কোন নাম শুনেছিলে আমাদের মুখে? আহমদ মুসা। সুমাইয়া কিছু বলতে যাচ্ছিল। তাহের বা তাতিয়ানা তাকে বাধা দিয়ে ফারহানাকে প্রশ্ন করল, বড় বড় পার্টি ও সরকারি কর্মকর্তাদের সন্তান হওয়ায় আমাদের উপর তোমার সন্দেহ হলো কেন? তোমরা সুবিধাভোগীর দল, তোমরা সরকারকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। তাহলে তুমি আসল অবস্থা জানো না ফারহানা, বলল তাহের বা তাতিয়ানা। তুমি যে সুবিধাভোগীদের কথা বলছো তাদের ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি এগিয়ে আসছে আন্দোলনে। কারণ কমিউনিস্ট সরকারের পলিসি প্রোগ্রাম এবং তাদের সব কীর্তি কথা তাদের কাছে পরিষ্কার থাকায় তাদেরকে বোঝানো সহজ হচ্ছে। অবশ্য জীবন দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজে কৃষক, শ্রমিক এবং গ্রামাঞ্চলের কর্মীরাই এগিয়ে আসছে বেশি। থামল তাহের বা তাতিয়ানা। এবার কথা বলল সুমাইয়া। বলল, তুই আহমদ মুসাকে জানিস ফারহানা? জানি।
মুখটা উজ্জ্বল হয়ে উঠল ফারহানার। প্রায় সমস্বরেই সকলে বলে উঠল, কি জানো? কেমন করে জানো? সে এক কাহিনী। কি সে কাহিনী? বলল রইসা। সকলের জিজ্ঞাসু দৃষ্টি ঘিরে ধরল ফারহানাকে। ফারহানা ধীরে ধীরে গোটা কাহিনীটা বলল, শুধু বিদায় দেওয়ার মুহূর্তটা ছাড়া। কাহিনী শেষ হলো, কিন্তু কেউ সহসা কথা বলতে পারল না। কথা বলল প্রথমে খাদিজা এভা। বলল, আল্লাহ চাইলে এইভাবেই মানুষকে বাঁচান। আমার মনে হচ্ছে ফারহানা, আল্লাহ তাকে হাত ধরে এনেছেন এদেশে আমাদের মধ্যে। আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করেছেন। তা না হলে এমন এক অকল্পনীয় পথে আমাদের মধ্যে এনে দেবেন কেন তাকে? অন্য কোথাও অন্য কোনো মানুষের ব্যাপারে হলে এ গল্প আমি বিশ্বাসই করতাম না। সত্য ঘটনার এ এক অপরূপ রূপকথা, বলল সুমাইয়া। কিন্তু এই রূপকথা শুধু নায়ক আছে, নায়িকা নেই, বলল রইসা। তার চোখে একটা দুষ্টুমি। নায়িকাও আছে, সুমাইয়া জবাব দিল। তারপর একটু মুখ টিপে হেসে ফারহানার হাত দুটি ঝাঁকুনি দিয়ে বলল, নেই ফারহানা। রইসা কিছু বলার জন্য মুখ খুলছিল। তাকে বাধা দিয়ে খাদিজা এভা বলল, এসব কথা তোমরা থামাও। বিব্রত ফারহানা রক্ষা পেল। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো সে খাদিজা এভার দিকে। আহমদ মুসাকে সে এসব আলোচনার অনেক ঊর্ধ্বে মনে করে। তার মর্যাদা সম্পর্কে সে সচেতন। তার আশা নিরাশায় ক্ষতবিক্ষত ফারহানা তার হৃদয়ের এই স্পর্শকাতর এলাকায় একাই থাকতে চায়, কাউকে নাক গলাতে দিতে চায় না। খাদিজা এভা আবার মুখ খুলল, বলল, আসল কথায় আসি ফারহানা। আহমদ মুসা মধ্য এশিয়ায় মুসলিম মুক্তি আন্দোলন সাইমুমের নেতৃত্ব গ্রহণের পর তার প্রথম সার্কুলার আমরা পেয়েছি। তাতে তিনি তোমার সম্পর্কে জানতে চেয়েছেন, তুমি কেমন আছো, কোথায় আছো। আর মস্কোর সাইমুম ইউনিটের ছাত্রী শাখায় তোমাকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি জানতে চেয়েছেন আমার কথা। কথাগুলোর সাথে বন্ধ একটা আবেগ যেন ফুঁড়ে বেরিয়ে এলো ফারহানার। বলেই কিন্তু লজ্জায় লাল হয়ে গেছে সে। রইসা কথাটা লুফে নিয়ে মুখ টিপে হেসে বলল, খুশি হয়েছিস ফারহানা? ফারহানা নিজেকে সামনে নিয়ে গম্ভীর হলো। বলল, তার মতো বিশ্ববিপ্লবের একজন সিপাহ সালাহের কথায় তুই খুশি হতিস কিনা? অবশ্যই খুশি হতাম, তুই খুশি কিনা? বিব্রত ফারহানাকে বাঁচিয়ে খাদিজা এভাই আবার কথা বলে উঠল। বলল, আমাদের সংগঠনের নিয়ম অনুসারে আমরা পরোক্ষ কোনো পথে একজনের কাছে তুর্কিস্তান পৌঁছাই। তারপর দেখি সে নিয়মিততা পড়ছে কিনা এবং গোপনীয়তা রক্ষা করছে কিনা। তারপর তুর্কিস্তান বন্ধ করে দিয়ে আমরা তার আবেগ, আন্তরিকতা, স্বভাব চরিত্র, ইসলামী অনুশাসনের প্রতি আনুগত্য ইত্যাদি পরীক্ষা করি। এরপর তার সাধ্য বিচার করে তার কাছ থেকে তুর্কিস্তানের জন্য টাকা চাওয়া হয়। সে যদি এ কোরবানি স্বীকার করে তাহলে আমরা বুঝতে পারি সে প্রত্যক্ষ যোগাযোগের পর্যায়ে এসেছে। তুমি এ পর্যায়গুলো পার হয়েছ ফারহানা। তারপর নেতার তরফ থেকে এই সার্কুলার, আমরা তোমাকে সংগঠনের সদস্য করে নিয়েছি। ফারহানা ঝুঁকে পড়ে খাদিজা এভার হাত তুলে নিয়ে চুমু খেয়ে নীরব আনুগত্য জ্ঞাপন করল। খাদিজা এভা সহ সবাই চুমু খেল ফারহানাকে। রইসা বলল, আমার খুব ভালো লাগছে ফারহানা, তুই আমাদের নেতাকে দেখেছিস, তার সাথে কথা বলেছিস। ইয়ার্কি নয়, তোর মধ্য দিয়ে তাকে আমাদের খুব নিকট মনে হচ্ছে। রইসার চোখ দুটি বোঝা, একটা আবেগ তার কথায়। ফারহানার মুখ নিচু। তাহের বা তাতিয়ানা বলল, ঠিক বলেছ রইসা, এটা আমাদেরকে কাজে উৎসাহ দেবে। খাদিজা এভা আবার শুরু করল, সময় হাতে বেশি নেই। সার্কুলারে আরেকটা জরুরি বিষয় আছে। মস্কোবা বন্দি শিবিরে সরকারিভাবে, যার নাম মস্কোবা স্কুল অফ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, আমাদের দুজন বোন বন্দী হয়ে এসেছে। তারাও এই মস্কো বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিল। নাম আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা। দুজনের বায়োডাটাও সার্কুলারে আছে। এদের কাছে সাধ্যমতো সাহায্য পৌঁছানো এবং মুক্তির ব্যাপারে চেষ্টা করার জন্য এখানকার সাইমুমের সব ইউনিটকেই নির্দেশ দেওয়া হয়েছে। তাহের বা তাতিয়ানা বলল, মস্কো বা বন্দি শিবির সম্পর্কে তথ্য জোগাড় করা দরকার।
এবং এই অঞ্চলটায় একবার আমাদের যাওয়াও প্রয়োজন। তারপর আমরা কর্মপন্থা নিয়ে যদি চিন্তা করি তাহলে ভালো হয়। খাদিজায়েভা মাথা নেড়ে সম্মত জানিয়ে বলল, এসো সবাই মিলে আমরা চেষ্টা করি তথ্য জোগাড়ের, আর খুব সত্বর ওদিকে বেড়াবার একটা প্রোগ্রামও আমাদের করতে হয়। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। খাদিজায়েভা বলল, ক্লাসের সময় হয়ে গেছে, চলো এখনকার মতো ওঠা যাক। সবাই উঠে দাঁড়ালো। ভলগা নদীর তীরে গোর্কিয়াতে মস্কো বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রছাত্রী এসেছে বিনোদন সফরে। মস্কো থেকে 100 মাইল পূর্বে গোর্কিয়ার মনোরম পরিবেশে মুক্ত বিহঙ্গের মতো আনন্দে মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। তারা উঠেছে ভলগা নদীর তীরের কমিউনিস্ট রেস্ট হাউসে। এই দলে ফারহানাও আছে। না এসে উপায় থাকেনি তার। সরকারি এই প্রোগ্রামে না বলার সাধ্য নেই কোনো ছাত্রছাত্রীর। তাছাড়া সেদিন বিনোদন নিয়ে ইউরি অর্লভের কথা মনে আছে। না আসার পক্ষে কোনো ওজোর তুলতেও সাহস করেনি সে। রেস্ট হাউসে প্রতি দুজন একটা করে রুম পেয়েছে। কয়েকদিন থাকতে হবে এই বিনোদন সফরে। কেমন সঙ্গিনী পায় এ নিয়ে চিন্তা ছিল ফারহানার, কিন্তু সঙ্গী পেয়ে স্বস্তি পেল সে। উলগা তারই ক্লাসের মেয়ে। ওর মধ্যে একটা স্বাতন্ত্র্য আছে। রুশ মেয়েরা যেমন সারাক্ষণ হইচই নিয়ে উড়ে বেড়ায় তেমনটা সে নয়। একেবারে অন্তর্মুখী, চুপচাপ থাকে। লাইব্রেরিতেও ও দেখেছে এক কোনায় বসে লেখাপড়া করে। গতানুগতিক স্রোত থেকে তাকে আলাদাই মনে হয়। ওলগার অন্তর্মুখিতার কারণে তার সাথে অন্তরঙ্গতা হয়নি, কিন্তু সাধারণ আলাপ আছে। ওলগাকে পেয়ে খুশি হয়েছে ফারহানা। রুম বন্টন ও গ্রুপ ঘোষণা হওয়ার পর ফারহানাকে খুঁজে নিয়ে তাকে স্বাগত জানিয়েছে ওলগা। ফারহানাও ওলগার কপালে চুমু দিয়ে নিজের খুশি প্রকাশ করেছে। সেদিন বিকেলে গোর্কিয়ায় পৌঁছার পর ওই দিনের জন্য আর কোনো প্রোগ্রাম রাখা হয়নি। গোটা সময়টাই বিশ্রাম। সন্ধ্যায় খাবার খেয়ে রুমে চলে এলো ফারহানা ও ওলগা। রুমের দুপাশে দুটি বেড, মাথার দিকে একটা হাফ টেবিল। টেবিলের দুপাশে দুটি সোফা চেয়ার, পেছনের দিকে এক পাশে বাথরুম, অন্য পাশে একটা ওয়ার্ডরোব। মেঝে কার্পেটে ঢাকা। হিটার ঘরটাকে আরামদায়ক করে রেখেছে। উলগা বিছানায় গা এলিয়ে বলল, ফারহানা, তুমি কি পছন্দ করো, পড়া না গল্প করা? বিছানায় গা স্পর্শ করেছিল ফারহানারও। উলগার প্রশ্ন শুনে হেসে উঠে বসে বলল, বিশ্বাস করো উলগা, এই প্রশ্নটাই আমি তোমাকে করতে যাচ্ছিলাম। বেশ, তুমি আগে বলো, বলল উলগা। না, তুমি আগে বলো। ফারহানা উল্টো চাপ দিল উলগাকে। উলগা হাসল, বলল, প্রশ্নটা আমি আগে করেছি, অতএব উত্তর জানার অধিকারটা আমিই পাব। হাসল ফারহানাও। ঠিক আছে, বলল ফারহানা, তোমার সাথে গল্প করে আমি পছন্দ করব। আমার কথাও এটাই। শোয়া থেকে উঠে বসল ওলগা। বেশ, তাহলে গল্প করা যাক। কি গল্প করা যায় বলো তো? একটু চিন্তা করে ফারহানা বলল, যখন ভালো লাগালাগির কথা উঠেছে তখন এ নিয়েই আলোচনা করা যাক। বলো, দুনিয়ার কোন জিনিস তোমাকে আনন্দ দেয় সবচেয়ে বেশি? শক্ত প্রশ্ন ফারহানা, বলল ওলগা। একটু চিন্তা করলো, তারপর বলল, গাছ আমাকে আনন্দ দেয় সবচেয়ে বেশি। গাছ? বিস্মিত কণ্ঠ ফারহানার। বলল, এমন অদ্ভুত চয়েসের পিছনে তোমার যুক্তি কি ওলগা? উলগা বলল, যুক্তি খুব সোজা। গাছ কারো কোনো ক্ষতি করে না, শুধু উপকারী করে। কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ষড়যন্ত্র তার নেই, পরার্থেই তার জীবন। উলগা থামল। ফারহানা তার দিকে তাকিয়েই ছিল। উলগা বলল, কি দেখছো ফারহানা? তোমাকেই দেখছি। আচ্ছা উলগা, মানুষ সম্পর্কে কি তুমি হতাশ? হতাশ কিনা জানি না, তবে মানুষ আজ গাছপালা পশু পাখির অনেক নিচে। বিস্মিত ফারহানা উলগার দিকে তাকিয়েই ছিল এখনো। ধীরে ধীরে বলল, এই অবস্থা কি স্বাভাবিক উলগা? আমি জানি না, বলল উলগা। কারণ জানো কিছু এই অবস্থার? আবার প্রশ্ন করল ফারহানা।
উহু, আমি আর কোনো উত্তর দেব না। প্রশ্ন তো আমারও আছে। কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল ওলগা। বেশ, প্রশ্ন করো তাহলে। আমারও ওই প্রশ্ন, দুনিয়ার কোন জিনিস তোমাকে আনন্দ দেয় সবচেয়ে বেশি? ফারহানা একটু হাসলো, একটু ভাবলো, তারপর বলল, মানুষ ভুল করে কিন্তু তা স্বীকার করে সেটা থেকে ফিরে আসে, এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। ওলগা একটু চোখ বুজলো যেন, তারপর ফারহানার দিকে তাকিয়ে বলল, এর মধ্যে বড় কথা কি আছে ফারহানা? মনুষ্যত্বের স্বভাবমুখী বিকাশের মূল কথাই তো এখানে নিহিত। মনুষ্যত্বের স্বভাবমুখী বিকাশ কি? মানুষকে যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে তার স্বাভাবিক বিকাশ। একটু বুঝিয়ে বলো ফারহানা। দেখো, মানুষকে একটা নির্দিষ্ট পরিসরের স্বাধীন ইচ্ছা শক্তি এবং সৃষ্টিশীল ক্ষমতার অধিকারী করা হয়েছে, কিন্তু সীমিত ক্ষমতাকে সে সার্বভৌম ক্ষমতা ভেবে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে অন্যায়, অবিচার, শোষণ ইত্যাদি জন্ম দেয়। মানুষ স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী যেহেতু, তাই এইসব ভুল ও তার একটা নেতিবাচক প্রকৃতি, যা তার জন্য ধ্বংসকর। মানুষ যখন তার এই ভুল স্বীকার করে সত্য অর্থাৎ তার স্বাভাবিক অধিকারের মধ্যে ফিরে আসে, তখন মানবতা ধ্বংসকর অবস্থা থেকে রক্ষা পায়। জুলুম, শোষণ এবং দ্বন্দ্ব, সংঘাত ও হিংসা বিদ্বেষের থেকে বেঁচে যায় মানুষের সমাজ। তাই বলেছিলাম, মানুষ ভুল স্বীকার করে ফিরে আসাটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। ওলগা কোনো কথা বলল না, ভাবছিল সে। ধীরে ধীরে এক সময় সে বলল, তোমার কথা কিছু কিছু আমি বুঝেছি, কিন্তু একটা বুঝতে পারছি না, তুমি বলছো মানুষ স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। নয়তো বটেই। দেখো না, চন্দ্র সূর্য থেকে শুরু করে সৃষ্টির সবকিছুর কেউই স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, একটা নির্দিষ্ট অর্পিত ক্ষমতার অধিকারী মাত্র। এই সৃষ্টিরই একটি মানুষ স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে কেমন করে? বুঝেছি তোমার কথা ফারহানা। তুমি বলতে চাচ্ছ, চন্দ্র সূর্য তারকা যদি তাকে দেয়া অধিকারের সীমা লঙ্ঘন করে কক্ষপথ ছেড়ে ইচ্ছেমতো বিচরণ শুরু করে, তাহলে যেমন আকাশ প্রকৃতিতে বিপর্যয় ঘটবে, তেমনি মানুষকে দেয়া তার অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন মানব সমাজে বিপর্যয় সৃষ্টি করে। কথাটা এই তো? ঠিক বুঝেছ ওলগা। আমি আরও বলতে চাই, এই বিপর্যয় সৃষ্টি যদি মানুষ না করে, তাহলে মানুষ সম্পর্কে তোমার হতাশ হবার প্রয়োজন নেই। তবে তুমি ঠিক বলেছ, মানুষ যদি তার অধিকারের সীমা ডিঙিয়ে যায়, ভুলের সমুদ্রে যদি ভেসেই চলে, তাহলে সে গাছপালা, পশু পাখির চেয়েও নিচে নেমে যায়, কারণ ওগুলো তাদের দেয়া অধিকারের তিল পরিমাণও লঙ্ঘন করে না। আমাদের ধর্মগ্রন্থ বলেছে, আহসানে তাকরিম, অর্থাৎ সর্বোত্তম রূপ প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আবার সে তার কর্মের জন্য আসফালা সাফিলিন, অর্থাৎ নিকৃষ্টতম পর্যায়ে নেমে যেতে পারে। ওলগা, আসফালা সাফিলিন ধরনের মানুষরাই তোমার হতাশার কারণ। ওলগা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু সৃষ্টির হাতে অর্পিত ক্ষমতার যিনি উৎস, সেই সর্বময় ক্ষমতার অর্পণকারী কে? ফারহানা ওলগার দিকে তাকিয়ে বলল, সবচেয়ে বড় প্রশ্ন ওটা। এর উত্তর আমি এখন দিতে পারবো না। এসো দুজনেই সন্ধান করি, আজ আর নয়। বলে ফারহানা বিছানায় গা এলিয়ে দিল। ওলগা কোনো আপত্তি করল না, কি যেন ভাবছে সেও গা এলিয়ে দিল বিছানায়। পরদিন ভোর। বাইরে পূর্ব দিগন্তে সুবহে সাদিকের স্পষ্ট রেখা ফুটে উঠলেও তখনও বেশ অন্ধকার। ওলগা জেগে উঠেছিল, চোখ মেলে তাকালো সে। ঘরে তখন জমাট অন্ধকার। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল, না, রাত নেই, ভোর হয়ে গেছে। ফারহানার বিছানার দিকে তাকিয়ে ভাবছিল তাকে ডাকবে কিনা। হঠাৎ সে দেখল মেঝেতে অন্ধকারের মধ্যে একটা জমাট অন্ধকার নড়ছে। সে তাকিয়ে থাকল, দেখল অন্ধকারটি উঠছে, বসছে। গত রাতের কথা তার মনে পড়ল। দুজনের শোবার অনেক পর ফারহানা ওঠে। সে বাথরুমে যায়, কোনো শব্দ হয় না। মনে হয় কাউকে সে জানতে দিতে চায় না। তারপর বাথরুম থেকে এসে সে মেঝেতে দাঁড়ায়। এইভাবেই ওঠা বসা করে। প্রথমে ওলগা বিস্মিত হয়। ওর এই সন্তর্পণ ভাবগতিতে কিছুটা ভয় পায়। পরে বুঝতে পারে ফারহানা ব্যায়াম করছে কিংবা প্রার্থনা করছে।
রাতে শেষটা না দেখেই ঘুমিয়ে পড়েছিল সে। ওলগা দেখল ফারহানা বসেছে আর উঠছে না, স্থির বসেই আছে। ওর কাজ শেষ হয়েছে কি? ওলগা তার বাম হাত বাড়িয়ে বেড সুইচ টিপে দিল। উজ্জ্বল আলোয় ভরে গেল ঘর। ফারহানা দুটি হাত তুলে প্রার্থনারত। সামনে থেকে আলো গিয়ে আছড়ে পড়েছে তার মুখে। সে আলোয় চকচক করে উঠল তার চোখের অশ্রু। চোখ দুটি তার বোঝা। কাঁদছে ফারহানা। বিস্মিত হলো ওলগা। ফারহানা আস্তিক? সে প্রার্থনা করে? গতকালের আলোচনায় অবশ্য বোঝা গিয়েছিল সে ঈশ্বর মানে, কিন্তু এতটা মানে সে? ফারহানা মোনাজাত শেষ করল, হাসি মুখে উঠে দাঁড়ালো। তারপর ওলগার দিকে তাকিয়ে বলল, তোমাকে ডিস্টার্ব করলাম বুঝি? ওলগা এক দৃষ্টিতে তাকিয়েছিল ফারহানার দিকে। ফারহানা তার বিছানায় গিয়ে বসল। ওলগা ফারহানার দিকে তাকানো অবস্থায় ধীর কণ্ঠে বলল, তুমি প্রার্থনা করো বুঝি? হ্যাঁ। রাতেও বোধ হয় প্রার্থনা করছিলে। হ্যাঁ। দেখেছ তুমি? কবার প্রার্থনা করতে হয় দিনে? 5 বার প্রার্থনা করতে হয়। এটাই কি বিধান? হ্যাঁ। ধর্মবিশ্বাস এবং প্রার্থনা একটা ডিসকোয়ালিফিকেশন। তোমার ভয় করে না? করে, তাই তো গোপনে প্রার্থনা করি। এই তো আমি দেখে ফেললাম, আমি যদি রিপোর্ট করি। আমি আমার প্রার্থনা গোপন রাখতেই চেষ্টা করেছিলাম, পারিনি। এখন রিপোর্ট করলে কি হবে জানো? জানি। এরপরও এমন ঝুঁকি নিয়ে প্রার্থনা না করলেই কি নয়? একমাত্র মৃত্যু এবং বেহুশ হয়ে পড়া ছাড়া 5 বার প্রার্থনা করা ছাড়া যাবে না। আর এই কাজে জাগতিক কোনো শক্তিকে ভয় না করতে বলা হয়েছে। তোমাদের মধ্যে সবাই কি এটা মানে? না। কেন? গতকাল আমি বলেছি না, ভুল বিচ্যুতি মানুষের আছে। কমিউনিস্ট শাসনাধীনে আমাদের অধিকাংশ এরই শিকার। ওলগা চুপ, যেন অন্যমনস্ক সে, ভাবছে কিছু। ফারহানা ঘরের আলো নিভিয়ে দিল। জানালার ভারী পর্দাটা গোটাতেই ভোরের স্বচ্ছ আলো এসে প্রবেশ করল ঘরে। বিছানায় ফিরে এসে ফারহানা ওলগার দিকে চেয়ে বলল, কি ভাবছো ওলগা? ভাবছি তোমাদের স্রষ্টার কথা। তুমি যদিও কাল আমার শেষ প্রশ্নের উত্তর দাওনি, তবু আমার কাছে পরিষ্কার, স্রষ্টাকেই তুমি সৃষ্টির হাতে অর্পিত সকল ক্ষমতার উৎস মনে করো। তিনিই সর্বময় শক্তির অধিকারী, মানুষ নয়। তিনিই একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক। বলো আমি ঠিক বলেছি কিনা? হ্যাঁ, ফারহানা বলল। ওলগা উঠে এসে বিছানা থেকে ফারহানার পাশে বসল। তার মুখটা গম্ভীর, চোখে যেন বেদনার একটা নীল ছায়া। সে ফারহানার চোখে চোখ রেখে বলল, তুমি কি আমাকে এটা বিশ্বাস করতে বলো? হ্যাঁ বলি, বলল ফারহানা। বলো তাহলে, আমার মা আজ 5 বছর ধরে বন্দি শিবিরে কেন? কথার সাথে সাথে ওলগার গণ্ড বেয়ে ঝরে পড়ল অশ্রুর দুটি ধারা। ফারহানা ওলগার একটা হাত তুলে নিয়ে বলল, এ কি বলছো তুমি ওলগা? ঠিক বলছি। আমার মা লুবুম্বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ডক্টর নাতালোভা আজ 5 বছর ধরে মস্কো বন্দি শিবিরে। তার অপরাধ ছিল তিনি ধর্মবিশ্বাসকে মানব প্রকৃতির জন্য অপরিহার্য বলেছিলেন। তিনি ধর্মবিশ্বাসকে মানব প্রকৃতির জন্য অপরিহার্য বলেছিলেন। তিনি ধর্মবিশ্বাসে ফিরে এসেছিলেন। চাদরে মুখ গুজে কাঁদছিল ওলগা। অনেক দিনের অবরুদ্ধ কান্না যেন প্রকাশের পথ পেয়েছে। স্তম্ভিত ফারহানা কিছুক্ষণ কথা বলতে পারল না। এই ওলগা কি সেই ওলগা? এত বড় জমাট বেদনা নিয়ে সে ঘুরে বেড়ায়? এই জন্যই কি সে এত নীরব, এত অন্তর্মুখী? ফারহানা ওলগাকে টেনে নিল কাছে, সান্ত্বনা দিল অনেক। ওলগা কিছুটা শান্ত হলে ফারহানা বলল, বোন ওলগা, তুমি যে প্রশ্ন করেছ তা খুবই পুরাতন প্রশ্ন। জুলুম, অত্যাচার, অবিচার আর প্রতিকারহীন অবস্থায় মানুষ যখন অতিষ্ঠ হয়, তখন স্রষ্টা সম্পর্কে এই প্রশ্নই মানুষ বারবার করে। আমি আগেই বলেছি ওলগা, এসব জুলুম, অবিচারের কারণ স্রষ্টার দেয়া বিধান বা অধিকার থেকে মানুষের সরে আসা। তোমার প্রশ্ন, এখানে স্রষ্টা কি করেন? কিছু করেন না কেন? স্রষ্টা অবশ্যই করেন।
দেখো তুমি পৃথিবীর জালেম অত্যাচারীদের ইতিহাস পড়ে, তাদের কি করুণ পরিণতি হয়েছে। তবে স্রষ্টা সবাইকে একটা সীমা পর্যন্ত সুযোগ দেন। হয়তো বলবে যারা অত্যাচারিত হয় তাদের কি লাভ হয় এতে। লাভ ক্ষতির হিসাব যদি এই দুনিয়াতেই শেষ হয়ে যেত তাহলে একথা ঠিক হতো, কিন্তু তা নয় ওলগা। দুনিয়ার জীবনটা স্বপ্নের মতোই সংক্ষিপ্ত। সুতরাং এখানকার দুঃখ প্রকৃত দুঃখ নয়, এবং সুখও প্রকৃত সুখ নয়। পরজগতের চিরন্তন যে জীবন, সেখানকার সুখই প্রকৃত সুখ, এবং সেখানকার দুঃখই প্রকৃত দুঃখ। ক্ষণস্থায়ী দুঃখের বিনিময়ে স্রষ্টা যদি চিরন্তন সুখ দান করেন, তাহলে সেটা স্রষ্টার অবিচার নয়, করুণাই তোমাকে বলতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ওলগা? যারা জালেম তারা স্রষ্টার দেওয়া সীমা বা অধিকার লঙ্ঘনের জন্য শাস্তি এখানে পাচ্ছে, এবং পরকালে তো পাচ্ছেই। আর যারা জালেমের অত্যাচারে অধিকার হারালো, তাদের দুঃখের সীমা এখানকার সংক্ষিপ্ত জীবন পর্যন্তই। তুমি আমি জীবনটাকে এমন সামগ্রিকভাবে দেখি না বলেই সাময়িক দুঃখে হতাশ হই, ভেঙে পড়ি আমরা। তাহলে এই জীবনের দুঃখ কষ্ট জুলুম অত্যাচারকে যে শিরোধার্য করে নিতে হয়? শুকনো কণ্ঠে বলল ওলগা। কখনো না। যারা আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন করে, তাদেরকে সীমার মধ্যে রেখে সমাজকে, মানুষকে জুলুম অত্যাচার থেকে রক্ষা করা স্রষ্টার তরফ থেকে মানুষের উপর অর্পিত একটা দায়িত্ব। এই স্বাভাবিক দায়িত্ব পালন না করাও মানুষের দুঃখ কষ্টের একটা বড় কারণ। জুলুম যেমন একটা বিচ্যুতি, জুলুম মাথা নিয়ে চলাও একটা বিচ্যুতি। এই বিচ্যুতির কারণেই মানব সমাজের তাদের স্ব উপার্জিত দুঃখ কষ্ট জুলুম অত্যাচারে জেঁকে বসে। উলগা ভালো করে চোখ মুছে ফারহানার দিকে তাকিয়ে বলল, তোমার কথা বুঝেছি, কিন্তু এ পথ তো বিদ্রোহের। স্রষ্টা এই বিদ্রোহ চান। মুসলমানদের কালেমা বিদ্রোহের আপসহীন এক আহ্বান। এ কালেমা উচ্চারণের মাধ্যমে মুসলমানরা আল্লাহ ছাড়া সকল কর্তৃত্ব ও শক্তিকে অস্বীকার করে। উলগা বিস্ময় ভরা চোখে তাকিয়েছিল ফারহানার দিকে। বলল, তোমার কথা খুবই ভালো লাগছে ফারহানা। আমার অনেক প্রশ্নের ও জিজ্ঞাসার জবাব তুমি আজকে দিয়েছ, কিন্তু চারপাশের বাস্তবতা আমি ভুলতে পারছি না ফারহানা। আমার মা সোভিয়েত বিজ্ঞান একাডেমির সদস্য ছিলেন। লেনিন পুরস্কারও তিনি লাভ করেছেন। তার বন্ধু বান্ধব ও ভক্তর সংখ্যা প্রচুর। কিন্তু মা আজ 5 বছর ধরে বন্দি শিবিরে। তার পক্ষে একটি কথাও কেউ বলেনি। কারো কাছে সামান্য সহানুভূতিও আমি পাইনি। আবার চোখ দুটি ছলছল করে উঠল উলগার। ফারহানা তার কাঁধে হাত রেখে বলল, কমিউনিস্ট ব্যবস্থা মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেই জন্যই এই অবস্থা। কিন্তু উলগা, মানুষের বিবেকের এবং তাদের স্বাধীনতার চারিদিক ঘিরে তারা যে বাঁধ দিয়ে রেখেছে, তা আর বেশি দিন টিকবে না, মনে রেখো। কেমন করে বলছো এ কথা? ফিসফিসে কণ্ঠ তার। কান পেতে শোনো, চোখ মেলে চারিদিকে দেখো, তুমিও বলবে এই কথা। কোনো কথা বলল না উলগা। ঘড়ির দিকে তাকিয়ে ফারহানা বলল, উলগা তৈরি হও, 15 মিনিটের মধ্যে আমাদের হলরুমে উপস্থিত হতে হবে। আজকের প্রোগ্রাম ব্রিফিং সেখানেই হবে। কয়েকদিন পরদিনই ফিরতে হবে মস্কোতে। তখন বিকেল। ভল্লার তীরে যার যেমন ইচ্ছা প্রোগ্রাম চলছে। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ জোর বেঁধে গল্প করছে। এই কোলাহল থেকে একটু দূরে ভলগার তীরে ওলগা এবং ফারহানা বসে। দুজনে চেয়ে বহমান ভল্লার নীল পানির দিকে। একদম শান্ত নদী। একটা ছোট্ট পাখি এসে চকিত এক ছোঁয়া ঠোঁটটা পানিতে ডুবিয়ে আবার উড়ে গেল। নীল পালকে হলুদের ছোপ দেয়া তার। ফারহানা চিনে না পাখিটাকে। ওলগাও নাম বলতে পারল না। ওটা নাকি সাইবেরিয়ার পাখি, এই সিজনে এদিকে আসে। গো গো একটা শব্দে ওরা বাম দিকে ফিরে তাকালো। দেখলো একটা স্পিড বোট আসছে। সামনে এসে গেল বোটটা। শান্ত নদীর বুক চিরে এগিয়ে গেল। ঢেউয়ের মিছিল ছড়িয়ে পড়েছে বোটের দুপারে। নদীর শান্ত জীবনে যেন একটা ঝড়। বোটটা সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখেই বোঝা গেল পুলিশ বোট।
সামনে বোট ড্রাইভার, পেছনে স্টেনগানধারী দুজন পুলিশ। অবশিষ্ট ডজন খানেক লোক কয়েদির পোশাক পরা, তাদের হাতে পায়ে হালকা শিকল। বোধহয় সরকারি কোনো প্রজেক্টে তারা বিনা পয়সায় শ্রম দিয়ে এলো। ওদিকে তাকিয়ে ওলগা আনমনা হয়ে পড়েছিল। বোট যতদূর দেখা গেল তার চোখ ততদূর অনুসরণ করল। কে জানে ওই কয়েদিদের মধ্য দিয়ে ওলগা তার মাকেই দেখছিল কিনা। বোট চোখের আড়ালে চলে গেল। ফিরে এলো ওলগার চোখ। মুহূর্তের জন্য চোখ বুঝল সে। তারপর চোখ খুলে বলল, ফারহানা, কয়েকদিন থেকে তোমাকে একটা কথা বলবো মনে করেছি। কি কথা? আগ্রহে মুখ তুলল ফারহানা। জবাব এলো না ওলগার কাছ থেকে। সে চিন্তা করছিল। কি কথা ওলগা? ওলগা ফারহানার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, তোমাকে বলতে চাই, তুমি হয়তো ওদের কোনো উপকার করতে পারো। তোমার জাতির লোক ওরা। ওলগা থামল। ফারহানা উৎসুক চোখ দুটি তার দিকে মেলে ধরল। ওলগা চোখ ঘুরিয়ে একবার দেখে নিল, তারপর ফিসফিস করে বলল, মস্কোভা বন্দি শিবির থেকে দুজন বোন পালিয়ে এসেছে। মা একটা চিঠি দিয়েছিলেন, ওরা আমার ওখানেই উঠেছে। এখন পর্যন্ত লুকিয়ে রেখেছি, কি করব বুঝতে পারছি না। সত্যই বিস্ময়ে ফারহানার চোখ দুটি কপালে উঠল। বলল, বন্দি শিবির থেকে পালিয়ে এসেছে? হ্যাঁ। কি বললে, ওরা আমার জাতির লোক? হ্যাঁ, দুজনেই উজবেক মেয়ে, তোমার মতোই মুসলমান। কি নাম ওদের ওলগা? আয়েশা আলিয়েভা এবং রুকাইয়েভা। নাম দুটি শোনার সাথে সাথেই ফারহানার গোটা দেহ বিস্ময় ও আনন্দের একটা ঢেউ খেলে গেল। একটা অভাবিত আবেশ যেন তাকে আচ্ছন্ন করল। কান দুটিকে বিশ্বাস হতে চাইল না। তারা যে দুজন বোনের জন্য উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, তাদেরকে আল্লাহ এমন করে তাদের হাতে কাছে এনে দিয়েছেন। বিস্ময় ও আনন্দের উচ্ছ্বাসটা চেপে গেল ফারহানা। ওদের সাথে তাদের সম্পর্কের বিষয়টা গোপন থাকাই দরকার। যেন চিন্তা করছে ফারহানা। এমন একটা টানা কণ্ঠে সে বলল, খুশি হলাম ওলগা, ওরা আমার জাতির লোক। ওদের অবস্থা জানি না, দেখা হলে বুঝতে পারবো কি করা যায় ওদের জন্য। ফেরার পথেই চলো না আমাদের বাসায়, সাগ্রহে বলল ওলগা। এমন আমন্ত্রক আসুক ফারহানা কামনা করছিল। বলল, ঠিক আছে, সেটাই ভালো হবে। ওলগার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বলল, জানো, ওরা আসার পর থেকে আমার বুক কাঁপছে। জেল পালানো এবং পলাতককে আশ্রয় দেওয়া যে কত বড় অপরাধ তা তুমি জানো। কিন্তু মার আমানত ওরা আমার কাছে। আমার নিরাপত্তার চেয়ে ওদের নিরাপত্তাকে আমি বড় মনে করি। আমি চাই ওরা নিরাপদে দেশে ফিরে যেতে সমর্থ হোক। দিনের আলো তখন ফিকে হয়ে এসেছে। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। কালো ছায়া নামছে ভল্লার বুকে। রেস্ট হাউসে ফিরে যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। উঠে দাঁড়ালো ওলগা এবং ফারহানাও।